ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়বো হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এটা দেখে ফেলি। Okay. তো এই হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি তোমার ঢাকা মেডিকেলে লাস্ট যে সার্ভেটা হয়েছিল 2017 সালে, 2017 সালে সেখানে দেখা গেছে যে ঢাকা মেডিকেলে নাম্বার ওয়ান কজ অফ ফিমেল ডেথ, হ্যাঁ, গাইনি ওয়ার্ডে, এটা অ্যাকচুয়ালি ছিল প্রি এক্লেমশিয়া। ওকে, আচ্ছা, এটা ঢাকা মেডিকেলের হিসাব। আর অ্যাজ আ হোল বাংলাদেশে নাম্বার ওয়ান কজ অফ ফিমেল ডেথ হলো পোস্টপার্টাম হেমোরেজ। ঢাকা মেডিকেল এটাকে ম্যানেজ করে ফেলতে পারে দেখে আর খুব একটা ঝামেলা হয় না। তো হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি, এটার প্রথম কথাই হলো তুমি কখন বলবা যে একটা মেয়ে যে সে হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সিতে সে সাফার করতেছে। ঠিক আছে, তার কারণ হলো একটা ফিমেল তো নর্মালি হাইপারটেনসিভ হইতে পারে, ঠিক আছে, তারপরে সেই হাইপারটেনশন নিয়ে হয়তো সে প্রেগনেন্সি শুরু করছে, এটা হইতে পারে। অথবা প্রেগনেন্সি মে বি দ্য কজ অফ হাইপারটেনশন। তো প্রেগনেন্সি ইটসেলফ যখন হাইপারটেনশনের কজ হয়ে দাঁড়ায়, তখন তখন আমরা হলো এটাকে হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি বলি। ঠিক আছে, তো এটা একটা সার্টেন টাইম পিরিয়ডে শুরু হয়। সেটা কখন? সেটাকে আমরা বলি 20 উইকস। আচ্ছা, এবং 20 উইকসে কেন শুরু হয় সেটা বোঝার জন্য তোমাকে খুব ভালো করে এটার প্যাথোজেনেসিসটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা প্যাথোজেনেসিসটা বলি। প্যাথোজেনেসিসের প্রথম যে কথাটা সেটা হলো যে একটা ফিমেল ইউট্রাস, এই ইউট্রাসে ব্লাড সাপ্লাই কতই বা থাকে, ঠিক আছে, হয়তো 200 ml 150 ml এরকম করে ব্লাড পায়। ঠিক আছে, এক্সাক্ট নাম্বারটা আমি জানি না, কারণ বইপত্রে এভাবে এক্সাক্ট নাম্বার কোনো পাইনি। হ্যাঁ, তো একটা আরবিটারি গেস, সাপোজ আমি বললাম 200 ml ব্লাড পায়। আচ্ছা, এই ইউটারাস নিয়ে একটা ফিমেল যখন প্রেগনেন্সিতে পৌঁছায়, তখন দ্য ব্লাড অর দি অ্যামাউন্ট অফ ব্লাড রিচিং দ্য ইউটারাস, এটার অ্যামাউন্ট কিন্তু অনেক বেড়ে যায়। হ্যাঁ, কারণ ফিটাসকে ব্লাড সাপ্লাই দিতে হবে। তো এই 200 ml খুব ইজিলি 1500 ml এর কাছাকাছি হয়ে যায়, দ্য অ্যামাউন্ট অফ ব্লাড জাস্ট রিচিং দ্য ইউটারাস ইটসেলফ। ওকে, আচ্ছা, তাহলে তুমি খেয়াল করে দেখো, তোমার 200 ml ব্লাড নর্মালি পেতো, সে যখন প্রেগনেন্ট হয় এটা 1500 ml পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে ঘন্টায় 200টা গাড়ি চলতে পারে। ঠিক আছে, সেই রাস্তা দিয়ে যদি তুমি 1500টা গাড়ি পাস করাও, এটা তো কোনোদিন পসিবল না, তাই না? গাড়িগুলো জ্যামে আটকায় যাবে। তো একইভাবে এই যে প্রেগনেন্সিতে ব্লাডের ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে, এই বাড়াটাকে অ্যাকিউমুলেট করার জন্য এই প্লাসেন্টার যে ব্লাড সাপ্লাই, হ্যাঁ, ইউট্রাইন আর্টারি তোমরা ভাগ করছো যে ইউট্রাইন আর্টারি আস্তে আস্তে ভিতরে ঢুকে এবং আলটিমেটলি স্পাইরাল আর্টারি হিসেবে সে প্লাসেন্টা পর্যন্ত আসে। ঠিক আছে, এই প্লাসেন্টা ইট ইজ দ্য বেড বিটুইন দ্য ম্যাটারনাল সার্কুলেশন এন্ড দ্য ফিটাল সার্কুলেশন। প্লাসেন্টা থেকে বাচ্চা আম্বিলিকাল কর্ড দিয়ে, আম্বিলিকাল কর্ডের ভিতর দিয়ে ব্লাডটা বাচ্চার শরীরে ঢুকে, তাই তো? আচ্ছা, এখন এই প্লাসেন্টাটা ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। এই স্পাইরাল আর্টারি গুলা অ্যাজ প্রেগনেন্সি প্রোগ্রেসেস, নর্মালি স্পাইরাল আর্টারি যেহেতু ব্লাড ফ্লো বা অ্যামাউন্ট অফ ব্লাড বেশি হচ্ছে, এগুলো ডাইলেট করে অ্যাজ প্রেগনেন্সি প্রোগ্রেসেস। ঠিক আছে, স্পাইরাল আর্টারির প্রোগ্রেসিভ ডাইলেটেশন হয় ইন কেস অফ প্রেগনেন্সি। ঠিক আছে, আচ্ছা, তো এতটুকু একটা স্ট্রাকচার তুমি ডাইলেট করে এটাকে যখন এত মোটা বানাই দিবা, তোমার চারপাশে সারাউন্ডিং স্ট্রাকচার দিতে হবে, রাইট? সারাউন্ডিং স্ট্রাকচার দিতে হবে। আচ্ছা, এই সারাউন্ডিং স্ট্রাকচারটা হলো ট্রোফোব্লাস্ট। তোমরা যখন ব্লাড এবং প্লাসেন্টাল ব্যারিয়ার দেখবা, তোমরা দেখবা যে ব্যারিয়ারটার একটা বিরাট অংশ ফর্ম করে ট্রোফোব্লাস্ট ইটসেলফ। এই ট্রোফোব্লাস্ট যদি সাপোর্টটা দিতে না পারে, এই স্পাইরাল আর্টারি কোনোদিন সাইজে বড় হয় না। ওকে, আচ্ছা, এখন নেক্সট প্রশ্ন হলো যে ভাইয়া এই প্রবলেমটা 20 সপ্তাহতে আমি কেন দেখি, এর আগে আমি দেখি না কেন? এটার উত্তর হইলো যে 20 সপ্তাহে তোমার ফিটাসটা এমন একটা সাইজে পৌঁছায়, অথবা 20 সপ্তাহে ফিটাসটার যে ব্লাড ব্লাডের অ্যামাউন্ট এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে আগেরটা দিয়ে একদমই তার হচ্ছিল না। ঠিক আছে, যার কারণে প্লাসেন্টার মধ্যে কিছু চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় সেটা আমরা দেখি।
আচ্ছা, তোমরা এই ছবিটার দিকে একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা এই ছবিটার দিকে একটু খেয়াল করো। এটা বলা হচ্ছে যে নন প্রেগনেন্ট, সরি, এটা বলা হচ্ছে নন প্রেগনেন্ট ফিমেল, ঠিক আছে। নন প্রেগনেন্ট ফিমেলের ক্ষেত্রে আমরা দেখি যে স্পাইরাল আর্টারি কত ছোট, ঠিক আছে। আচ্ছা, এই মহিলাটা যখন নর্মাল প্রেগনেন্সিতে যাইতো, তার এই আর্টারি গুলাই দেখো সাইজে কত কত বড় হচ্ছে, ঠিক আছে, সাইজে কত কত বড় হচ্ছে। এখন এই যে বড় হচ্ছে, এই বড় হওয়ার জন্য সারাউন্ডিং এ তোমার ট্রোফোপ্লাস্টিক সেলের সাপোর্টটা খুব দরকার, ঠিক আছে। বাইরে থেকে ট্রোফোপ্লাস্টিক সেলের সাপোর্টটা খুব দরকার। এটা যদি না হয়, ইন কেস অফ প্রিএক্লেমশিয়া সাথে এটা হয় না, তো যদি না হয় তখন এই ব্লাড ভেসেল আর ডাইলেট করতে পারে না, ঠিক আছে। তার হওয়ার কথা ছিল এরকম, বাট সে এরকম হয়েই বসে আছে। ওকে, তাহলে দিস ইজ দ্য লিডিং প্যাথোলজি বিহাইন্ড প্রিএক্লেমশিয়া। তো প্রিএক্লেমশিয়ার মেইন মানে প্রবলেমটা কি, যে প্লাসেন্টা কোনো কারণে হাইপোপারফিউজড হয়। হ্যাঁ, তার কারণ হলো যে স্পাইরাল আর্টারি প্রোগ্রেসিভলি যে ডাইলেটেশন হওয়ার কথা সেটা হইতে পারে না। তো এখন আসো যে আচ্ছা প্লাসেন্টা হাইপোপারফিউজ হইলো, তা আমার প্রবলেম কোথায়? আমার প্রবলেম হইলো এই হাইপোপারফিউজ প্লাসেন্টা, এই হাইপোপারফিউজ প্লাসেন্টা তোমার কিছু প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ করে, ঠিক আছে। হাইপোপারফিউজ প্লাসেন্টা কিছু প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ করে, এবং এই যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, এই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন তিনটা ডিফারেন্ট জায়গায় সে কাজ করে, ঠিক আছে, তিনটা ডিফারেন্ট জায়গায়। এক নাম্বার সে যে কাজটা করে সেটা হলো এন্ডোথেলিয়ামের ডিসফাংশন করে, ঠিক আছে। এন্ডোথেলিয়ামের ডিসফাংশন করে। এন্ডোথেলিয়াম ডিসফাংশন বলতে কি বুঝো? এন্ডোথেলিয়াল ডিসফাংশন বলতে হোয়াইট স্প্রেড এন্ডোথেলিয়াম ভেসোকনস্ট্রিক্ট করে। তো কোনো জায়গায় যদি এন্ডোথেলিয়াম ভেসোকনস্ট্রিকশন হয়, তোমরা জানো যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা আছে আমাদের, সেটা বেড়ে যায়। এবং টিপিআর, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে আমাদের ব্লাড প্রেশারও বাড়ে। যার কারণে প্রিএক্লেমশিয়ার একটা কার্ডিনাল ফিচার হলো হাইপারটেনশন, যেটার অনসেট 20 সপ্তাহর পরে। তার কারণ 20 সপ্তাহে প্লাসেন্টার মানে বাচ্চার যে ডিমান্ড, সেটা এমন একটা জায়গায় পৌঁছায় যে মানে আগের স্পাইরাল আর্টারি একদম দিতেই পারে না। এই ডিমান্ড এন্ড সাপ্লাই এর মিসম্যাচটা তখন মানে প্রকট হয়, এবং প্লাসেন্টা হাইপোপারফিউজড হয়ে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ করে, ঠিক আছে। তাহলে এক নম্বর প্রবলেম আমরা বললাম যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন। দুই নম্বর প্রবলেম হলো লোকাল ভেজোস্প্যাজম। সে হোয়াইট স্প্রেড তোমার ভেজোকনস্ট্রিকশন করলেও কিছু সরি, সে হোয়াইট স্প্রেড মানে ভেজোকনস্ট্রিকশন করলেও কিছু স্পেসিফিক জায়গায় ভেজোকনস্ট্রিকশনটা খুব ইন্টেন্স রূপ নেয়, ঠিক আছে। যেগুলোকে, যেই জিনিসটাকে আমরা বলতেছি যে তোমার লোকাল ভেজোস্প্যাজম, ঠিক আছে। আচ্ছা, এই লোকাল ভেজোস্প্যাজমটা আমি এটা একটু সাইডে দেখাইতে হবে। আচ্ছা, দেখাচ্ছি তোমাদের। 3 নাম্বার যে জিনিসটা সেটা আমি বলে ফেলি, যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, আরেকটা হয় লোকাল ভেজোস্প্যাজম, আরেকটা হয় সেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াল ইনজুরি, ঠিক আছে। এন্ডোথেলিয়াল ইনজুরি এটা আরেকটা সাইড মানে আরেকটা প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের আরেকটা মেইন যে কাজ করে। এখন আমরা লোকাল ভেজোস্প্যাজমটা নিয়ে একটু তাকাই, যে লোকাল ভেজোস্প্যাজমে আলটিমেটলি কি হয়। এই লোকাল ভেজোস্প্যাজম তিনটা ডিফারেন্ট অর্গানের সবচেয়ে বেশি কাজ করে। আমি যদি উপর থেকে আসি, সবার আগে সে রেটিনাকে অনেক বেশি এফেক্ট ফেলায়, রেটিনাকে, ঠিক আছে। আচ্ছা, তো রেটিনাকে এফেক্ট ফেলাইলে এই রেটিনার যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো কনস্ট্রিক্ট করতে থাকে, এবং রেটিনায় যে ফিচারটা দেখা যায় সেটাকে আমরা বলি ব্লারিং অফ ভিশন, ঠিক আছে। বিবি লিখে রাখলাম, এটা হলো ব্লারিং অফ ভিশন। ওকে, তাহলে লোকাল ভেজোস্প্যাজমের সবার আগের ফাইন্ডিং আমি বললাম উপর থেকে যদি আসি রেটিনাতে, রেটিনাতে ফাইন্ডিং পাই আমরা ব্লারিং অফ ভিশন, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে আমরা যে অর্গানটার দিকে তাকাই সেটা হলো লিভার। ওকে, এবং লিভার যদি অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই না পায়, এবং লিভারে যখন ভেজোস্প্যাজমটা হয়, তখন লিভারে একটা ইসকেমিক ইনফ্লামেশন হয়, ঠিক আছে। লিভারে প্রথমত ইসকেমিয়া হয়, এবং ইসকেমিয়ার কারণে লিভারে ইনফ্লামেশনের মতো হয়, ঠিক আছে। আচ্ছা, যার কারণে তুমি লিভারের যত এনজাইম আছে, এএলটি বলো এএসটি বলো, এই লিভার এনজাইম গুলো বেড়ে যায়। এটা তোমার প্রিএক্লেমশিয়ার যে এমনি ইনভেস্টিগেশন সেখানেও দেখবা। এবং পেশেন্টের রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন হয়, ঠিক আছে, রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন হয়।
এই পেইনটা অনেক সময় এপিগ্যাস্ট্রিক পেইন হিসাবে ম্যানিফেস্ট করে, কারণ তোমরা জানো যে লিভারের যে লেফট লোবটা আছে সেটা একদম এপিগ্যাস্ট্রিয়ামের কাছাকাছি থাকে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার যে জিনিসটা যে অর্গানটাকে এফেক্ট করে সেটা হলো কিডনি, ঠিক আছে, সেটা হলো কিডনি। আচ্ছা, কিডনিতে আমি যদি একটু তাকাই, কিডনিতে হয় কি, কিডনি ফর্ম হয় অসংখ্য নেফ্রন দিয়ে। এই নেফ্রনের গুলোর মধ্যে যে ব্লাড ভেসেল ঢুকে সেটাকে আমরা বলি এফারেন্ট আর্টারিওল, এবং এটা যেটা টাফট অফ ক্যাপিলারি তৈরি করে সেটাকে আমরা বলি গ্লোমেরুলাস। যেই ব্লাড ভেসেলটা বের হয়ে যায় তাকে আমরা বলি ইফারেন্ট আর্টারিওল। কোনো কারণে যদি এই এফারেন্ট আর্টারিওলে হঠাৎ করে ভেজোস্প্যাজম হয়ে যায়, ঠিক আছে, যেটা তোমার প্রিএক্লাম্পসিয়াতে হয়, তখন এই গ্লোমেরুলাস তো ইজ ফর্মড বাই এ টাফট অফ ক্যাপিলারি। এই টাফট অফ ক্যাপিলারির প্রতিটা ক্যাপিলারিরও তো ব্লাড সাপ্লাই দরকার, সেটা সে পায় না। সেটা না পেয়ে এই গ্লোমেরুলার ড্যামেজ হয়, ঠিক আছে, এই ক্যাপিলারি গুলো ড্যামেজড হয়। এই ক্যাপিলারি গুলো যদি ড্যামেজ হয়, তোমরা জানো যে এই জায়গাতে আমাদের ব্লাড ফিল্ট্রেশন ব্যারিয়ার আছে, ঠিক আছে, যে গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম বেসমেন্ট মেমব্রেন, তার উপরে বসে থাকে পোডোসাইটস। তো এই ব্লাড ভেসেলই যদি ড্যামেজ হয়, অ্যানক্সিক ড্যামেজ হয়, তখন এই ব্লাড ভেসেল নিজেই সার্ভাইভ করতে পারবে না। তখন এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন বা গ্লোমেরুলার মেমব্রেনটা ড্যামেজড হয়, এবং এটার ম্যানিফেস্টেশন তুমি দেখবা প্রোটিনুরিয়া হিসেবে। প্রোটিন লিক করে, একই সাথে যেহেতু তোমার ইফারেন্ট একই সাথে তোমার যেহেতু ইফারেন্ট আর্টারিওলটা ব্লাড দিতে পারতেছে না, তো তুমি যে মানে কিডনি যে ফিল্টার করবে সেই ফিল্টারটাও পসিবল হয় না, ঠিক আছে। তাহলে প্রোটিনিউরিয়ার সাথে আরেকটা ফিচার হলো অলিগিউরিয়া। ওকে, আচ্ছা, তাহলে লোকাল ভেজোস্প্যাজম থেকে আমরা বেসিক্যালি 3টা জিনিস দেখতে পাই, ঠিক আছে, রেটিনাতে কি হচ্ছে, লিভারে কি হচ্ছে, কিডনিতে কি হচ্ছে। আচ্ছা, লাস্ট যে হেডলাইনটা আমি বলছিলাম সেটাকে আমি বলছিলাম এন্ডোথেলিয়াল ইনজুরি, ঠিক আছে, এন্ডোথেলিয়াল ইনজুরি। এই এন্ডোথেলিয়াল ইনজুরিটা কেন হয়? এই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস গুলা বিভিন্ন জায়গায় এন্ডোথেলিয়ামকে ইনজুর্ড করে, এবং একটা এন্ডোথেলিয়াম যখন ইনজুর্ড হয়, হ্যাঁ, সাপোজ এন্ডোথেলিয়ামের এই জায়গাতে একটা ইনজুরি হয়েছে, এই জায়গাতে একটা ইনজুরি হয়েছে, তখন এই এন্ডোথেলিয়াল ইনজুরিটাকে রিপেয়ার করার জন্য, যে কোনো ইনজুরি মানেই এখানে একটা ছিদ্র হয়েছে, তো ছিদ্রটা রিপেয়ার করার জন্য সবার আগে প্লেটলেট এসে এখানে বসে পড়ে, ঠিক আছে। তো এন্ডোথেলিয়াল ইনজুরি আলটিমেটলি যত বেশি হবে, তত বেশি প্লেটলেট তোমার সার্কুলেশন থেকে বের হয়ে হয়ে এরকম এন্ডোথেলিয়াম যে ইনজুর্ড হয়েছে, এই ইনজুর্ড এন্ডোথেলিয়ামকে রিপেয়ার করার জন্য বসে থাকতে হবে, ঠিক আছে। যত বেশি এন্ডোথেলিয়াল ইনজুরি তত বেশি প্লেটলেট উইল বি ইউজড আপ, বা তত বেশি মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হবে, ঠিক আছে। প্লেটলেট এখানে বসে মাইক্রোথ্রম্বাই ফর্ম করে। তো তোমরা কিছুক্ষণ পরেই দেখবা যে প্রিএক্লাম্পসিয়ার যে সিভিয়ারিটি, সেটা বোঝার জন্য আমরা প্লেটলেট কাউন্ট দেখি, যে প্লেটলেট কাউন্ট যদি 1 লাখের নিচে নেমে যায় আমরা বলি এটা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, তার কারণ অনেক বেশি প্লেটলেট আর বিং ইউজড আপ, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে সাপোজ এটা একটা রাস্তা, ঠিক আছে, এটা একটা রাস্তা। তো তুমি রাস্তায় এরকমই জানো, এই রাস্তার মধ্যে 2টা লেন আছে, তুমি এইভাবে রাস্তার মধ্যে চলাফেরা করো, কোনো সমস্যা নেই। বাট হঠাৎ করে কালকে রাত্রে রাস্তার মধ্যে কাজ করছে, কাজ করার পরে রাস্তার এই পাশে বিরাট একটা রড রেখে দিচ্ছে, ঠিক আছে। কারণ তোমার তো চোখ টোক সবই আছে, তুমি যখনই দেখবা সামনে রড, তুমি আস্তে করে সাইড ঘিরে চলে যাবা না, চলে যাবা তো সাইড, মানে এটাকে বাইপাস করবা। কিন্তু তোমার না হয় চোখ আছে, আরবিসির তো চোখ নাই। এখানে যখন একটা মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হয়ে আসে, আরবিসি তো বেচারা এদিক দিয়ে, যেটা যে আরবিসি ট্রাভেল করতেছিল সে তো আর এটাকে দেখে না, ঠিক আছে। তো যার কারণে আরবিসিটা ব্রেক ডাউন হয়, হ্যাঁ, তো হিমোলাইসিস হইতে পারে। তো হিমোলাইসিস ইজ অলসো আনাদার ক্রাইটেরিয়া যেটা দিয়ে আমরা প্রিএক্লাম্পসিয়ার সিভিয়ারিটি দেখি। আচ্ছা, এতটুকু বলা হইলো। নেক্সটে এই এন্ডোথেলিয়াল ইনজুরির জন্য কিছু কিছু জায়গায় এন্ডোথেলিয়াল যে ইনজুরি হয়েছে সেটা ইনজুরি থেকে যায়, ঠিক আছে, সেটা ইনজুরি থেকে যায়। তো এন্ডোথেলিয়াম যদি ইনজুর থেকে যায়, দ্যাট মিনস এই ক্যাপিলারিটা হ্যাজ বিকাম মোর লিকি, এবং এই গ্যাপ দিয়ে প্লাজমা লিক করতে পারে, ঠিক আছে। প্লাজমা লিক করলে তুমি টিস্যু লেভেলে ইডিমা পাবা, ঠিক আছে, যে পায়ে পানি চলে আসে, হ্যাঁ। অথবা এই জিনিসটা যদি কিছু স্পেসিফিক অর্গানে হয়, সাপোজ লাংস এর মধ্যে হইলো, ঠিক আছে। তোমরা যখন ফার্স্ট ইয়ারে লাংস পড়ছো, তোমরা পড়ছো যে লাংসের গায়ে গায়ে ব্লাড ভেসেল আছে।
লাংসের প্রতিটা ব্লাড ভেসেল যদি আস্তে আস্তে লিকি হইতে থাকে, তখন লাংস নিজের মধ্যেই মানে পানি জমতে থাকবে, ঠিক আছে, যেটাকে আমরা পালমোনারি ইডিমা বলি। ওকে, তো এই এন্ডোথেলিয়াল ইনজুরিটা এর জন্য খুবই খারাপ, ঠিক আছে। আচ্ছা, এই সব কিছু মিলাই হলো প্রিএক্লেমশিয়ার প্যাথোফিজিওলজি, এবং এগুলো বুঝতে পারলেই বেসিক্যালি প্রিএক্লেমশিয়া বোঝা খুবই সোজা। ওকে, আমার প্যাথোফিজিওলজি নিয়ে বলা শেষ। নেক্সট আমি আসবো ক্লাসিফিকেশন অফ হাইপারটেনসিভ ডিসঅর্ডারস। এটা আমি তোমাদের প্রথমেই বলে নিচ্ছি, এটা এই জিনিসটা তুমি কাউকে যে বলবা যে হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি, তার প্রথম কাজই হইতে হবে যে এই ডিসঅর্ডারটা, এই হাইপারটেনশনটা 20 সপ্তাহ পরে পাবা। 20 সপ্তাহ আগে পেলে তুমি এটা কোনোদিন বলতে পারবা না যে এটা তোমার হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি। তাহলে 20 সপ্তাহ আগে পেলে এটাকে কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলি ক্রনিক হাইপারটেনশন, ঠিক আছে, ক্রনিক হাইপারটেনশন। আচ্ছা, তারপরে যে জিনিসটা সেটাই হলো প্রিএক্লেমশিয়া, ঠিক আছে। প্রিএক্লেমশিয়ার নিজস্ব ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, সেটা আমি বলতেছি তোমাকে। 20 সপ্তাহ পরে একটা মেয়ে হাইপারটেনশন নিয়ে আসছে, ইট ইজ প্রিএক্লেমশিয়া। এটার আর কোনো ডিডি নাই, আর কোনো ডিফারেন্সিয়াল নাই, কিছু নাই, ঠিক আছে। ডায়াগনোসিস একটাই, প্রিএক্লেমশিয়া। তারপরে এই প্রিএক্লেমশিয়া যখন অনেক খারাপ হয় এবং মেয়েটার খিচুড়ি হওয়া শুরু করে, তখন আমরা এটাকে বলি এক্লেমশিয়া, ঠিক আছে। প্রত্যেকটারই আলাদা আলাদা ডেফিনেশন আছে, আমি বলতেছি। আচ্ছা, এখন এমন হইতে পারে, আর 4 নাম্বার যে ধাপটা সেটা হলো এমন হইতে পারে যে মেয়ের আগে ক্রনিক হাইপারটেনশন ছিল, এটার সাথে যায় এখন সুপার ইম্পোজ প্রিএক্লেমশিয়া হয়েছে, ঠিক আছে। এই 4 নাম্বারটা তোমরা লাইফে বা তোমাদের এই যে ক্লিনিক্যাল সেটিং এ অ্যাকচুয়ালি কখনোই দেখবা না, ঠিক আছে, এটা পাওয়া যায় না। ওকে, 4 নাম্বারটা ক্লিনিক্যাল সেটিং এ কখনোই দেখবা না। আচ্ছা, তাহলে ক্রনিক হাইপারটেনশন কখন বলবো? যদি 20 সপ্তাহ আগে সে প্রেগন্যান্ট হয়। আর 20 সপ্তাহ পরে প্রেগন্যান্ট হলে ইট মে বি প্রিএক্লেমশিয়া, ইট মে বি এক্লেমশিয়া। তো যার কারণে এই প্রিএক্লেমশিয়া এবং এক্লেমশিয়া এই দুইটা স্পেসিফিক টু জেস্টেশন। তো যার কারণে প্রিএক্লেমশিয়া এবং এক্লেমশিয়াকে একসাথে আমরা জেস্টেশনাল হাইপারটেনশন বলি, ঠিক আছে, জেস্টেশনাল হাইপারটেনশন বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কথা হইলো যে ভাইয়া এত এত হাইপারটেনশন নিয়ে কথা বলতেছি, তাহলে হাইপারটেনশনটা আমি কখন বলবো? এটা ফাইনাল প্রফে লং কেস যখন দিবা, প্রিএক্লেমশিয়া যদি পরে কারো অবশ্যই জিজ্ঞেস করবে যে কখন একটা মেয়েকে তুমি বলবা যে তার হাইপারটেনশন হইছে, ঠিক আছে, মানে প্রিএক্লেমশিয়া এক্লেমশিয়ার দিকে যাচ্ছ। সেটা হলো ব্লাড প্রেশার দ্যাট ইজ মোর দেন অর ইকুয়াল টু 140/90 মিলিমিটার অফ মার্কারি। এতটুকু তোমরা সবাই জানো। নেক্সট কথাগুলো টিচাররা শুনতে চায়, ঠিক আছে। যেটা অন 2 occasions, দুইবার তোমাকে এটা পেতে হবে। অন 2 occasions, যে দুইটা occasion 6 ঘন্টা, মানে যে দুইটা occasionের মধ্যে 6 ঘন্টার একটা গ্যাপ আছে, ঠিক আছে, 6 ঘন্টার একটা গ্যাপ আছে। ওকে, আচ্ছা, তাহলে ব্লাড প্রেশার মোর দেন 140/90 অন 2 separate occasions 6 hours apart। তুমি যদি দুপুর 12টায় মাপো, তোমাকে আবার সন্ধ্যায় 6টা বা তারপরে যায় আবার দেখতে হবে যে প্রেশারটা বেশি কিনা। দুইটা ডিফারেন্ট ওকেশনে দেখলে তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ, আই অ্যাম ডিলিং উইথ প্রিএক্লেমশিয়া। নেক্সট পয়েন্ট, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ প্রিএক্লেমশিয়া। এটা ফাইনাল প্রফে জিজ্ঞেস করা হয়। প্রিএক্লেমশিয়া ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, তুমি যখন প্রিএক্লেমশিয়ার কথা বলো, তোমার মনে রাখতে হবে যে দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ইজ লুকিং ডাইরেক্টলি অ্যাট ইউ। কি বললেন ভাইয়া? প্রিএক্লেমশিয়া শুরু হচ্ছে প্রি দিয়ে, ঠিক আছে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা হলো মানে প্রি দিয়ে, ঠিক আছে। পি দিয়ে খুবই সোজা, প্রোটিনিউরিয়া। ওকে, পি দিয়ে প্রোটিনিউরিয়া। আর দিয়ে আমরা বলি রেইজ বিপি, রেইজ বিপি। এবং রেইজ বিপির ক্রাইটেরিয়াটা আমি তোমাদের বলে দিলাম যে 140/90 এর বেশি হইতে হবে, দুইটা ডিফারেন্ট ওকেশনে হইতে হবে, এবং দুইটা ডিফারেন্ট ওকেশন মাস্ট বি 6 আওয়ার্স অ্যাপার্ট। আচ্ছা, লাস্ট হইলো আমার ই দিয়ে হলো ইডিমা। লাস্ট দিয়ে হলো আমার ইডিমা। এখন যখন আমরা ইডিমার কথা বলি, তখন আমাদের একটা স্পেসিফিক জিনিস বুঝতে হয়। সেটা কি? সেটা হলো এনি ফিমেল যার প্রেগন্যান্সি হয়েছে তার ইউজুয়ালি ইডিমা কিন্তু থাকে, ঠিক আছে। এনি ফিমেল যার প্রেগন্যান্সি হয়েছে তার কিন্তু ইউজুয়ালি ইডিমা থাকে। তার কারণ হলো এই যে ইউটেরাসটা যে আস্তে আস্তে বড় হয়, সেটা ইনফিরিয়র ভেনা কেভার উপর চাপ, সরি,
ইউটেরাসটা যে আস্তে আস্তে বড় হয় সে ইনফিরিয়র ভেনা কেভার উপর চাপ দেয়, ঠিক আছে? তো ইনফিরিয়র ভেনা কেভার উপর তুমি চাপ দাও, এই জায়গাতে তো একটা জ্যাম, মানে রাস্তাটা ন্যারো হয়ে গেছে, তো নিচে থেকে ওই ভেনাস যে ড্রেনেজ সেটা ঠিক মতো হইতে পারে না, নিচে জমা পড়ে এবং এখান থেকে ইডিমা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা যে কোনো নর্মাল ফিমেলেরই হবে মানে অ্যাজ লং এজ শি ইজ প্রেগনেন্ট। তাহলে এটা নর্মাল প্রেগনেন্সির ইডিমা নাকি প্রিএক্লেম্পসিয়ার ইডিমা সেটা আমাকে বুঝতে হবে। এই নর্মাল যে ইডিমাটা সেটা তুমি যখন ঘুম থেকে উঠো তখন থাকে না, কারণ ঘুমানোর সময় মানুষ ইউজুয়ালি এক পাশ হয়ে ঘুমায় এবং এক পাশ হয়ে শুইলে ইউট্রাসটা এক সাইডে পড়ে এবং আইভিসির উপর চাপটা দেয় না। তো নর্মাল যে প্রেগনেন্সি ইডিমা সেটা 12 ঘন্টা রেস্ট, 12 ঘন্টা বেড রেস্ট, যেটাকে আসলে ঘুম বোঝানো হচ্ছে, 12 ঘন্টা বেড রেস্টের পরে থাকবে না। ওকে, তাহলে তুমি তখন বলবা যেটা প্রিএক্লেম্পসিয়ার ইডিমা, যেটা 12 আওয়ার অফ বেড রেস্ট নেওয়ার পরেও এটা রিলিভ হচ্ছে না। এবং লং কেসে যখন হিস্ট্রি লিখতে হয়, এই পেশেন্ট মানে অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট শি ওয়াজ রিজনেবলি ওয়েল, এত কথা বলার পরে দেন শি কমপ্লেইনস অফ ইডিমা which was bilateral involving both the limbs, ঠিক আছে, and it was gradually ascending upwards and the edema was not relieved after 12 hours of bed rest। এই লাইনটুকু বা এই পুরোটুকু বলতে হয়, ঠিক আছে, নাইলে ইডিমার হিস্ট্রি বলা হয় না। ওকে, তাহলে এই তিনটা হলো আমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ প্রি এক্লেম্পসিয়া। ওকে, আচ্ছা, নেক্সট একটা কথা টিচাররা প্রায় জিজ্ঞেস করে যে তুমি কখন এটাকে সিভিয়ার প্রি এক্লেম্পসিয়া বলবা, ঠিক আছে, এবং লং কেসে তোমার পেশেন্টের যদি এগুলোর যে কোনো একটা পেয়ে যাও তখন তোমাকে ডায়াগনোসিস চেঞ্জ করে কিন্তু সিভিয়ার প্রি এক্লেম্পসিয়া বলতে হয়, ঠিক আছে? তো সবার আগে আমরা মাইল্ড কখন বলবো? মাইল্ড বলবো বিপি যদি 140/90 এর উপরে গেলেই তো তুমি হাইপারটেনশন বলতেছো। এটা থেকে শুরু করে 160/110 এইটার মধ্যে যদি থাকে বা 160/110 এর নিচে থাকে তখন আমরা এটাকে বলি মাইল্ড প্রিএক্লেম্পসিয়া। এর উপরে চলে গেলেই আমরা বলি যে সিভিয়ার প্রিএক্লেম্পসিয়া। তো সিভিয়ার প্রিএক্লেম্পসিয়ার এক নাম্বার ফিচারটাই হলো যে ব্লাড প্রেশার, ঠিক আছে, ব্লাড প্রেশার। তো সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর উপরে অথবা 160 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110 এর উপরে অথবা 110, দুইটার যে কোনো একটা থাকলেই তুমি এটাকে বলবা যে সিভিয়ার প্রিএক্লেম্পসিয়া। আচ্ছা, তারপরে তার পরের পয়েন্টটা হলো ওই লিভারের যে ইনজুরি বা লোকাল ভেজোস্প্যাজম যে লিভারে হয় সেটার সাথে জড়িত, ঠিক আছে, সেটা হলো পারসিস্টেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন, ঠিক আছে, এটা ইন্ডিকেট করে যে লিভারে ড্যামেজ হচ্ছে। এই পেইনটা এপিগ্যাস্ট্রিক রিজনে না পেয়ে তুমি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনেও পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, তিন নাম্বারটাকে আমরা বলি কোনো ভিজুয়াল ডিস্টারবেন্স আছে কিনা। যদি তোমার রেটিনাতে লোকাল ভেজোস্প্যাজম হয় তখন আমরা এই ভিজুয়াল ডিস্টারবেন্সটা পাই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্টটা আমরা বলি যে পেশেন্টের কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা। তোমরা এন্ডোথেলিয়াল ইনজুরির মধ্যে আমরা বলছি যে প্লাজমা লিকস ফ্রম দি এন্ডোথেলিয়াম। এটা যদি লাংসে এই প্রবলেমটা দেখা দেয় তখন পুরো লাংসের যে ব্লাড ভেসেল আছে লাংসের ভিতরে, সেই ব্লাড ভেসেলগুলো থেকে প্লাজমা বের হয়ে আসতে থাকে। প্লাজমা বের হয়ে এসে এরা জমবে কই? লাংসের ভিতরেই জমে। হ্যাঁ, এটা খুবই খারাপ অবস্থা হয়, এটাকে আমরা বলি পালমোনারি ইডিমা। এবং কোভিড নিউমোনিয়াতেও একই সেম জিনিস হয়, ঠিক আছে? আচ্ছা, এই কয়েকটা গেল। তারপরে নেক্সট একটা জিনিস, সেটা আমরা মার পেটে হাত দিয়ে আমরা বুঝি, সেটাকে বলা হয় ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রিটার্ডেশন, যে বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা। এটা নিয়ে আমি তোমাদের একটু পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো যে আমি প্রথমে 5টা কথা বলে ফেললাম। এই 5টা কথা বলার উদ্দেশ্য হইলো এটা তোমাদের বইয়ের সিরিয়াল বলো বা গাইডের সিরিয়াল বলো, এটার সাথে মিলবে না এই 5টা কথা। এই সিরিয়ালে কেন বলা, তার উদ্দেশ্য হইলো এই সবকিছু তুমি ক্লিনিক্যালি অথবা অন হিস্ট্রি তুমি পাবা, ঠিক আছে? তাহলে প্রিএক্লেম্পসিয়া পাওয়ার পরেই তোমার প্রথম কাজ হলো তুমি তো বিপিটা মাপতেছো জেনারেল এক্সামিনেশনে, সেটা দেখা, মহিলার ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে কিনা দেখা, শ্বাসকষ্ট, পালমোনারি ইডিমার যে শ্বাসকষ্ট সেটা তুমি এমনিই বুঝবা যে তার শ্বাসকষ্ট। আর মানে আপার অ্যাবডোমেনে কোনো পেইন আছে কিনা পেশেন্টকে জিজ্ঞেস করা, এইটুকু তোমাকে সবার আগে করে ফেলতে হবে। কারণ তোমাকে বুঝতে হবে তুমি কি সিভিয়ার প্রিএক্লেম্পসিয়া নিয়ে ডিল করতেছো নাকি শুধু প্রিএক্লেম্পসিয়া নিয়ে ডিল করতেছো। ওকে, আচ্ছা, এতটুকু
যখন হয়ে যায় তারপরে যদি তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করে তখন আরো কিছু ক্রাইটেরিয়া আছে সিভিয়ার প্রিএক্লেমসিয়া বলার, ঠিক আছে? তার মধ্যে একটা হলো অলিগিউরিয়া, ইউরিন কাউন্ট হলো 400 ml এর নিচে যদি যায় অন 24 আওয়ার্স। তারপরে বলা হয় যে প্রোটিন এক্সক্রিশন, যদি 5 গ্রামের বেশি প্রোটিন চলে যায় 24 আওয়ার্স এর মধ্যে। তারপরে বলা হয় প্লেটলেট কাউন্ট, ঠিক আছে? আমি পিসি লিখলাম, প্লেটলেট কাউন্ট যদি 1 লাখের নিচে নেমে যায়, ওকে। এইগুলো আছে আর কি। আরেকটা মানে সেরাম ক্রিয়েটিনিন আছে, যে কিডনির অবস্থা খারাপ হয়ে গেলে, হ্যাঁ, সেরাম ক্রিয়েটিনিন যদি তোমার 1.1 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়ে যায়, ঠিক আছে? এই সব ক্রাইটেরিয়া দেখা মানে তোমাকে তখন বুঝতে হবে যে ইউ নট ডিলিং উইথ জাস্ট প্রিএক্লেমসিয়া, ইউ ডিলিং উইথ সিভিয়ার প্রিএক্লেমসিয়া, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পার্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ম্যানেজমেন্ট। প্রিএক্লেমসিয়ার ম্যানেজমেন্ট আমি কি করব? এবং তোমরা যখনই ম্যানেজমেন্ট যখনই গাইনিতে বলে সবার আগে শুরু হয় হিস্টরি দিয়ে, তারপরে আসে ক্লিনিক্যাল ফিচার, তাই তো? তো সবার আগে আমরা হিস্ট্রি নিয়ে কথা বলি। এখানে হিস্ট্রিতে তেমন কোনো কিছু পাবা না। নেক্সটে আমরা বলি ক্লিনিক্যাল ফিচারের কথা। ক্লিনিক্যাল ফিচারকে আমরা দুইটা হেডলাইনে ভাগ করি, ঠিক আছে? একটা আমরা বলি সিমটমস উইচ দ্য পেশেন্ট কমপ্লেইনস, 2 নম্বরে আমরা বলি সায়েন্স, ওকে। এই সায়েন্সের ভিতরে আমরা অনেকগুলো হেডলাইন আছে আমাদের। একটা হলো অন জেনারেল এক্সামিনেশন, তারপরে যে কোনো প্রেগনেন্ট মহিলারই তোমার পেটে মানে পেট এক্সামিন করতে হবে, অন পার অ্যাবডোমেন এক্সামিনেশন, ঠিক আছে? এই দুইটা মাস্ট, ঠিক আছে? তাহলে আমরা এই হেডলাইন বরাবর বা এই বরাবর আমরা আগাইতে চাই ইউজুয়ালি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বরাবর আমরা আগাইতে চাই, ঠিক আছে? তো আমরা আগাই। হিস্ট্রিতে আগেই বললাম আমরা কোনো কিছু পাবো না। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সিমটম, হোয়াট দ্য পেশেন্ট কমপ্লেইনস। 1 নম্বরে প্রিএক্লেমসিয়াতে মাথায় রাখো যে প্রিএক্লেমসিয়ার মেইন প্রবলেমটাই হইলো যে পেশেন্টের হাইপারটেনশন হয়। তো হাইপারটেনশন তোমাদের বাবা মারও হয়, আমাদের বাবা মারও হয়। তো হাইপারটেনশনে সবাই যে হাইপারটেনশন হয়ে গেছে বুঝে তা না, এটা ইউজুয়ালি ম্যানিফেস্ট করে অ্যাজ হেডেক, ঠিক আছে? তাহলে সিমটমের মধ্যে 1 নাম্বার সিমটম হলো হেডেক, ওকে। এই তোমরা যখন বইয়ে দেখবা, বইয়ে না, মানে একটা গাইড, এটা একটু ভুল করা, যে অ্যালার্মিং সিমটমের মধ্যে হেডেক দিয়ে রাখছে, কিন্তু মানে হেডেকের কথা আছে, সে কথা হলো যে হেডেকটা পারসিস্টেন্ট না, অন অফ হচ্ছে, মানে 2 ঘন্টা হেডেক আছে আবার নর্মাল, আবার 2 ঘন্টা ধরে হেডেক আছে আবার নর্মাল, ঠিক আছে? এটা তোমার মাইল্ড সিমটমের মধ্যে পড়বে। আবার এই সেম হেডেক যখন পারসিস্টেন্ট হয়ে যাবে তখন এটাকে আমরা খারাপ বা অ্যালার্মিং সিমটমের মধ্যে ফেলাই দিই, ঠিক আছে? তাহলে মাইল্ড সিমটমের মধ্যে 1 নম্বরে তুমি বলো হেডেক উইচ ইজ ইন্টারমিটেন্ট হেডেক। 2 নম্বর প্রবলেম কমপ্লেইন যেটা পেশেন্ট করে সেটা হলো ইডিমা, ঠিক আছে? ইডিমা এটা মোস্টলি বাইল্যাটারালি বোথ লেগকে ইনভলভ করে, ঠিক আছে? আচ্ছা, যে পেশেন্ট বলে যে সোয়েলিং ওভার দ্য লোয়ার লেগস, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের হলো খারাপ খারাপ জিনিস, সেটা হলো অ্যালার্মিং সিমটম গুলো। অ্যালার্মিং সিমটমের মধ্যে আবার হেডেক উইচ ইজ কন্টিনিউয়াস, বা সিভিয়ার হেডেক উইচ ইজ কন্টিনিউয়াস। তারপরে কোনো যদি ভিজুয়াল ডিস্টারবেন্স হয় এটা এসে পড়বে। 5 নম্বরে আসবে পেশেন্টের ইউরিন আউটপুট কমে যাওয়া, এটা পেশেন্টই বলে, ঠিক আছে, যে আগের মতো আমার প্রস্রাব হচ্ছে না, ওকে। 6 নম্বরে আসবে কোনো এপিগ্যাস্ট্রিক পেইন আছে কিনা, ওকে। এই সবগুলা হলো পেশেন্টের সিমটম, সবগুলা পেশেন্টের সিমটম। আচ্ছা, সরি, সবগুলো হলো পেশেন্টের সিমটম। তারপরে আসো অন জেনারেল এক্সামিনেশন, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশনে বা তুমি সায়েন্সের মধ্যে কি পাবা? জেনারেল এক্সামিনেশনের মধ্যে 1 নাম্বার যে কথাটা বলতে হবে সেটা হলো হাইপারটেনশন, এবং হাইপারটেনশন কত সেটা তোমাকে বলে দিতে হবে। 2 নাম্বার কথা হলো ইডিমাটা। ইডিমাটা তুমি জেনারেল এক্সামিনেশন করে আবার পাবা, ঠিক আছে? এটাকে আরেকটু ডেসক্রাইব করবা যে একটা নন পিটিং পিটিং ইডিমা, ঠিক আছে, কোথায় কোথায় আছে, স্যাক্রাল এরিয়াতে আছে কিনা, এগুলো তোমাকে বলতে হবে। তারপরে সায়েন্সের মধ্যে বাকিগুলো অনেকটা কমপ্লিকেশন রিলেটেড, যে তুমি পালমোনারি ইডিমার কোনো ফিচার পাও কিনা, বাইল্যাটারাল বেসাল ক্রেপিটেশন পাচ্ছ কিনা, ঠিক আছে, এটা বলে দিতে হবে। আচ্ছা, তারপরে এই জিনিসটা শুনে রাখো, এটা টিচাররা খুবই পছন্দ করে গাইনিতে, এবং এটা জিজ্ঞেস করে মাস, যে যে কোনো পেশেন্টের যদি ক্যানুলা করা থাকে অথবা ক্যাথেটার করা থাকে, তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে এই ক্যানুলা কেন করা, এই ক্যাথেটার বা এই ক্যাথেটার কেন করা, ঠিক আছে?
প্রিএক্লেমশিয়ার পেশেন্ট যদি তুমি দেখো ক্যানুলা করা, তোমাকে চিন্তা করতে হবে যে এই মহিলার কি হাইপার টেনশনের জন্য কোনো আইভি ড্রাগ পাচ্ছে কিনা। ঠিক আছে, আমরা ড্রাগস গুলো নিয়ে নেক্সট স্লাইডে কথা বলবো। তো আইভি কোনো ড্রাগ পাচ্ছে কিনা এটা তোমাকে চিন্তা করতে হবে। আর যদি ক্যাথেটার করা দেখো তাহলে তোমাকে বুঝতে হবে যে এই মহিলার হয়তো অলিগুরিয়া একবার হয়েছিল, যার কারণে হয়তো আমরা পেশেন্টের ইউরিন আউটপুট মেজার করতে অলিগুরিয়াটা দেখতেছি। ওকে, এই জিনিসগুলো বলতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো জিজ্ঞেস করে যে ক্যাথেটার কেন করা, এটা কেন করা, ওইটা কেন করা। হ্যাঁ, আচ্ছা, তো জেনারেল এক্সামিনেশন এখানেই শেষ। তারপর আসো পার অ্যাবডোমেন এক্সামিনেশন। পার অ্যাবডোমেনে আমরা ইউজুয়ালি যেটা পাই সেটা হলো, তোমাদের এর আগেও বলা হয়েছে যে সাপোজ এটা হলো আম্বিলাইকাস। হ্যাঁ, তো এটা হলো তোমার সিম্ফাইসিস পিভিস, পিভিক সিম্ফাইসিস লিখলাম, এটা আম্বিলিকাস। ঠিক আছে, তো আমরা জানি যে একটা নর্মাল ইউট্রাস আম্বিলিকাসে পৌঁছায় 24 সপ্তাহ বয়সে এবং পিউবিক সিম্ফাইসিসকে ক্রস করে 12 সপ্তাহ বয়সে। ঠিক আছে, প্রেগন্যান্সির এজ যখন 12 তখন সে সিম্ফাইসিস পিউবিসকে ক্রস করবে, যখন প্রেগন্যান্সির এজ 24 তখন সে আম্বিলিকাসকে ক্রস করবে এবং হাইয়েস্ট জিফিস্টারনাম পর্যন্ত পৌঁছায় 36 উইকসে। ওকে, হাইয়েস্ট 36 উইকসে জিফিস্টারনাম পর্যন্ত পৌঁছায়। তো একটা ফিমেলের এবং এই মাঝখানে কই থাকবে এগুলো বের করা যায় আর কি। আচ্ছা, তো সাপোজ একটা ফিমেলের 28 সপ্তাহ চলতেছে প্রেগন্যান্সি, তো তুমি জানো 28 সপ্তাহে তার থাকার কথা হলো এই জায়গাতে। মানে তুমি যখন পেটে হাত দিবা, তুমি পেটে হাত দিয়ে তো ইউট্রাসটাকে ফিল করবা অ্যাজ আ হিউজ লাম্প। তুমি যদি জিফিস্টারনাম থেকে আঙ্গুল মানে হাত আস্তে আস্তে নিচে দাও, তুমি ফিল করবা যে ইউট্রাসটা কই আছে। ঠিক আছে, তো তুমি জানো 28 সপ্তাহে কই পাওয়ার কথা। ঠিক আছে, দ্যাট ইজ আম্বিলিকাস আর জিফিস্টারনামের মাঝামাঝি কোথাও পাওয়ার কথা। তুমি 28 সপ্তাহে দেখলা যে ইউট্রাসটা পাচ্ছ আম্বিলিকাসের লেভেলে। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে বাচ্চাটার যেরকম ভাবে সাইজ হওয়ার কথা ছিল সেই সাইজ হয়তো বাচ্চার হচ্ছে না। ঠিক আছে, সেই সাইজ হয়তো বাচ্চার হচ্ছে না, এবং এটা দিয়েই আমরা বুঝি যে প্লাসেন্টা যে অ্যামাউন্ট অফ ব্লাড দিতেছে বাচ্চাকে এটা সিগনিফিকেন্ট না। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা তখন বলি ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রিটার্ডেশন বা আইইউজিআর। ঠিক আছে, আচ্ছা, এই সব ফিচার তুমি ক্লিনিক্যাল ফিচারে পাবা। এখন আসো প্রিএক্লেমশিয়ার ইনভেস্টিগেশন। এখন আসো প্রিএক্লেমশিয়ার ইনভেস্টিগেশন। প্রিএক্লেমশিয়ার ইনভেস্টিগেশন আমরা কি কি পড়বো? প্রিএক্লেমশিয়ার ইনভেস্টিগেশন তোমার আমরা কয়েকটা হেডলাইনে পড়ি। প্রথমে আমরা ইউরিনে কিছু ইনভেস্টিগেশন করতে চাই। ঠিক আছে, ইউরিনে টোটাল 3টা ইনভেস্টিগেশন করা হয়। দেন আমরা ব্লাডে কিছু এক্সামিনেশন করতে চাই। ব্লাডে টোটাল 5টা মানে 5টা ইনভেস্টিগেশন করতে মানে করা হয়। ঠিক আছে, আচ্ছা, ওকে, ব্লাডে টোটাল 5টা আমার করা হয়, ইনভেস্টিগেশন করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউরিনারি ইনভেস্টিগেশন কি? যেহেতু প্রোটিনিউরিয়া আমার কাছে বিরাট একটা জিনিস, তো তার কারণে আমি সবার আগে যে কাজটা করি সেটা হলো যে 24 আওয়ার্স ধরে ইউরিনারি প্রোটিন আমরা এটা মেজার করে ফেলি। ঠিক আছে, 24 আওয়ার্স ধরে ইউরিনারি প্রোটিন আমরা মেজার করি। ওকে, তাহলে 1 নাম্বার ইনভেস্টিগেশন হলো 24 আওয়ার ইউরিনারি প্রোটিন। 2 নাম্বার ইনভেস্টিগেশন হলো এটা ওয়ার্ড লেভেলে করা হয়, সেটা তোমরা বায়োকেমিস্ট্রিতে করে আসছো, সেটা হলো হিট কোয়াগুলেশন টেস্ট, যে ইউরিনে আদৌ প্রোটিন আছে কিনা। ঠিক আছে, সেটা দেখা। তারপরে ইউরিনটা যখন দেখতেছই, ইউরিনের একটা মাইক্রোস্কোপি করা হয়। ঠিক আছে, যে ইউরিনে কি কি সেল প্রেজেন্ট আছে সেটা দেখার জন্য। ঠিক আছে, তাহলে ইউরিন ইনভেস্টিগেশন হলো 3টা। সবার আগে ওয়ার্ড লেভেলে যেটা করা হয় সেটা হলো হিট কোয়াগুলেশন টেস্ট, ইন্ডিকেট করতে যে আদৌ ইউরিনের মধ্যে প্রোটিন আছে কিনা। যদি দেখো প্রোটিন আছে তাহলে তুমি 24 ঘন্টা ধরে এটা জমায় দেখো যে কতটুকু প্রোটিন আছে, মানে 24 আওয়ার ইউরিনারি প্রোটিন। তারপরে তুমি মানে ইউরিনারি মাইক্রোস্কোপি। ঠিক আছে, আচ্ছা, গেল। তাহলে ইউরিনে টোটাল আমার 3টে ইনভেস্টিগেশন। নেক্সট আসো ব্লাড। ব্লাডের মধ্যে আমি কি কি দেখতে চাই? ব্লাডের মধ্যে তোমার টোটাল 5টা ইনভেস্টিগেশন করা হয়। 5টার মধ্যে 3টাই কিডনিকে ফোকাস করে। ঠিক আছে, 3টাই কিডনিকে ফোকাস করে। একটা হলো সেরাম ক্রিয়েটিনিন, একটা হলো সেরাম ইউরিয়া, একটা হলো সেরাম ইউরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে ওয়ার্ড লেভেলে অ্যাকচুয়ালি ক্রিয়েটিনিনটাই সবচেয়ে বেশি করে,
বাকি যেটা করা হয় না, কিন্তু বইয়ে যেহেতু মানে লেখা আছে আমার এর জন্য বলা। তারপরে তোমরা একটা কমপ্লিকেশন পড়ছো যে প্লেটলেট কাউন্ট অনেক রিডিউস হয়ে যেতে পারে ইন কেস অফ প্রি-এক্লাম্পসিয়া। তার কারণ হলো এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, জায়গায় জায়গায় মাইক্রোথ্রম্বাই ফর্ম হয়, তো প্লেটলেট কাউন্ট কমে যায়। তো এটা দেখার জন্য আমরা একটা সিবিসি করি, কমপ্লিট ব্লাড কাউন্ট করি। ওকে, আরেকটা হলো আমরা কমপ্লিকেশন দেখার জন্য, সেটা লিভার, আমি বলছি যে লিভারের এনজাইমস গুলো বেড়ে যায়, সো আমরা একটা লিভার ফাংশন টেস্ট করি অ্যাজ ওয়েল। ঠিক আছে, তো এটা ইউরিনের মধ্যে আমরা 3টে ইনভেস্টিগেশন করি, ব্লাডের মধ্যে 5টা। হ্যাঁ, এই ব্লাডের 5টার মধ্যে মনে রাখবা 3টাই কিডনিকে ফোকাস করে, দেন 2টা দিয়ে আমরা জাস্ট কমপ্লিকেশন দেখার চেষ্টা করি। আচ্ছা, নেক্সট লাস্ট যে ইনভেস্টিগেশন সেটা হলো যে তোমরা জানো যে প্রি-এক্লাম্পসিয়াতে চোখেরও যথেষ্ট ক্ষতি হয়। হ্যাঁ, একটা অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশন, যে আমার রেটিনাতে ঠিক আছে কিনা এবং রেটিনার মধ্যে কোনো হেমোরেজ হচ্ছে কিনা সেটা আমি দেখার ট্রাই করি। ঠিক আছে, ওকে। আর এই কয়েকটা হলো ইনভেস্টিগেশন। নেক্সট আসো ট্রিটমেন্ট, যে প্রি-এক্লাম্পসিয়া ট্রিটমেন্টে তুমি কি করবে। প্রি-এক্লাম্পসিয়া ট্রিটমেন্ট শুরু হয় জেনারেল ট্রিটমেন্ট দিয়ে। জেনারেল ট্রিটমেন্টের 1 নাম্বার কথাই হলো পেশেন্টকে হসপিটালাইজ করো, হসপিটালাইজেশন অফ দ্য পেশেন্ট। যে কোনো প্রি-এক্লাম্পসিয়া পেশেন্ট আসলে আমরা প্রথমেই যে কাজটা করি সেটা হলো আমরা পেশেন্টটাকে হসপিটালাইজ করি। ঠিক আছে, এই পেশেন্ট এমন না যে তুমি চিকিৎসা দিবা এবং সে বাড়ি চলে যাবে, এটা হবে তা হবে না। ঠিক আছে, আচ্ছা। 2 নাম্বার কাজ আমরা পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে চলে যেতে বলি। ঠিক আছে, রেস্ট নিতে বলি ইন লেফট ল্যাটারাল পজিশন। তার কারণটা কি? তার কারণ হলো পেশেন্ট যখন লেফট ল্যাটারাল পজিশনে যায় তখন রেনাল ব্লাড ফ্লো এবং একই সাথে প্লাসেন্টার যে ব্লাড ফ্লো সেটা ইনক্রিজ করে। ঠিক আছে, ইউজুয়ালি তুমি যদি চিন্তা করে দেখো তোমার অ্যাবডোমেনে যত ব্লাড সাপ্লাই আছে সব কিসের উপর? সব হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে সাপ্লাই। আর তুমি যখন সোজাসুজি কোনো মহিলা শুয়ে আছে, ইউট্রাসটা সাপোজ এই নিচে, এগুলো হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা সাপোজ, হ্যাঁ, এবং ইউট্রাসটা উপর থেকে ডাইরেক্টলি চাপ দিচ্ছে ব্লাড ভেসেলের উপর, অনেক বেশি প্রেসার পড়ে, তাই তো? যখনই একটা মেয়ে লেফট ল্যাটারাল পজিশনে চলে যাবে, ইউট্রাসটা সাইডে চলে যায়, সে যে ডাইরেক্টলি যে উপর থেকে প্রেসারটা দিতেছিল সেটা আর পসিবল হয় না। তো যার কারণে ব্লাড সাপ্লাইটা ইমপ্রুভ করে। এটা প্লাসেন্টার যে ব্লাড সাপ্লাই সেটার অ্যামাউন্টও বাড়ে, একই সাথে তোমার প্লাসেন্টার ব্লাড সাপ্লাইয়ের অ্যামাউন্টও বাড়ে, একই সাথে কিডনির যে ব্লাড সাপ্লাই সেটাও বাড়ে। ঠিক আছে, জেনারেল ট্রিটমেন্টে 2 নাম্বার কথা হলো আমার রেস্ট ইন লেফট ল্যাটারাল পজিশন। 3 নাম্বার কথা, তুমি মেয়েকে কি খেতে দিবা। এটা প্রথমেই মাথায় রাখো যে ফিমেলের প্রোটিন ইউরিয়া হচ্ছে, দ্যাট মিনস ফিমেলের প্রোটিন লস হচ্ছে। তো প্রোটিন যদি লস হয়ে থাকে, যে ডায়েট শুড কন্টেইন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, এই 3টা হলো মোটামুটি আমার জেনারেল ম্যানেজমেন্ট, ওকে, বা জেনারেল ট্রিটমেন্ট। নেক্সটে আসো অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি। এটা কি দিবা এবং এটা নিয়ে তোমাদের প্রফে প্রশ্ন করা হয় বা জিজ্ঞেস করা হয়। অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি আমরা 2টা হেডলাইনে পড়ি বা তোমাদের বইয়ে 2ভাবে বলা আর কি। একটা বলা হয় মাইল্ডে, মাইল্ডে আমরা চেষ্টা করি ওরাল ড্রাগ দিতে। ঠিক আছে, আচ্ছা, দেন কিছু আছে আমাদের আইভি ড্রাগ যেগুলো আমরা সিভিয়ারের জন্য দিই। তো তোমরা কোনগুলো বলবা? ওরালের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হলো ল্যাবেটাল। ঠিক আছে, ল্যাবেটাল সবচেয়ে কমনলি ইউজ করা হয়। ঠিক আছে, ওরাল ড্রাগের মধ্যে, এবং মাইল্ড হাইপারটেনশনের মধ্যে আমরা ল্যাবেটালল ইউজ করি বাংলাদেশে। তারপরে আমরা নিফেডিপিন ইউজ করি। তারপরে বলা আছে হাইড্রোলাজিনের কথা। ঠিক আছে, হাইড্রোলাজিনের নাম কখনোই সবার আগে বলবা না, তার কারণ হলো হাইড্রোলাজিনের সাইড এফেক্ট অনেক বেশি এবং হাইড্রোলাজিন কখনোই প্রথমে ইউজ করা হয় না। হাইপারটেনশন যদি অনেক বেশি হয়ে যায় তখন আমরা হাইড্রোলাজিনে যাই। নেক্সটে আসো কিছু আইভি ড্রাগ। আইভি ড্রাগের মধ্যে আমরা আইভি ল্যাবেটালটা সবচেয়ে বেশি মানে প্রেফার। ল্যাবেটালের আইভিও আছে, দেন আইভি হাইড্রোলাজিন। ঠিক আছে, আইভি হাইড্রোলাজিনটা ইউজ করা হয়। ওকে, আচ্ছা, এই জায়গাগুলো পর্যন্ত হলো ড্রাগ। ওকে, আচ্ছা, তো একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে তুমি প্রি-এক্লাম্পসিয়াতে আইভি ড্রাগ কতদিন পর্যন্ত চালাবা বা কতক্ষণ চালাবা, বা কখন তুমি আইভি ড্রাগ থেকে ওরাল ড্রাগে শিফট করবা। ঠিক আছে, কখন তুমি আইভি ড্রাগ থেকে ওরাল ড্রাগে শিফট করবা। ওকে, এটা একটা কোশ্চেন করা হয়। এটার অ্যান্সার হলো যে প্রি-এক্লাম্পসিয়াতে আমি আইভি ড্রাগ কন্টিনিউ করব আমার ব্লাড প্রেশার 150/100
এটা নিচে অথবা এই লেভেল পর্যন্ত আসা পর্যন্ত, ঠিক আছে? আমি আইভি ড্রাগ কন্টিনিউ করব। ওকে, ঠিক আছে। নেক্সট কথাটা হলো যে ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স নর্মাল প্রিএক্লাম্পসিয়াতে আমরা ডাইউরেটিক্স কোনোদিন দেই না। যদি পেশেন্টের পালমোনারি ইডিমা ডেভেলপ করে অনলি দেন ডাইউরেটিক্স ইউজ করা যায়, ঠিক আছে? সেটা হলো লুপ ডাইউরেটিক্স বা ফুসেমাইড ইউজ করা হয়। আচ্ছা, ডাইউরেটিক্স নর্মালি বলবো না। এবং লং কেসে তুমি যদি দেখো তোমার পেশেন্টের কোনো কমপ্লিকেশন নাই, ঠিক আছে, তোমার পেশেন্ট দিব্যি তোমার সাথে কথা বলে যাচ্ছে, আর ট্রিটমেন্টের সুন্দর মতো ডায়াবেটিসের কথা লিখে রাখো, টিচাররা কিন্তু মাইন্ড করে, ঠিক আছে? তখন বোঝা যায় তুমি মুখস্থ করে আসছো আর কি। আচ্ছা, নেক্সট কথা হলো সেডেশন। সেডেশনটা কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি দেখবা যে একটা সার্টেন বয়সের পরে যদি অনেক বেশি লোড নাও, মানে মেন্টাল লোড নাও, অনেক বেশি মেন্টাল লোড নাও, তখন প্রেশার ডেভেলপ করে, ঠিক আছে? বা অনেকে ধরো স্ট্রেস নিলে প্রেশার ডেভেলপ করে। তো প্রি এক্লাম্পসিয়া তো সেম, যে নর্মাল যে হাইপারটেনশন, যে কোনো ধরনের স্ট্রেস এই হাইপারটেনশনকে এক্সাজারেট করে বা বাড়ায় তুলে। তো তুমি এর জন্য প্রি এক্লাম্পসিয়া যে ওয়ার্ড গুলা সেগুলো দেখবা রিলেটিভলি কুল অ্যান্ড কাম, মানে ঠান্ডা পরিবেশ, একটু রিলেটিভলি অন্ধকার। হ্যাঁ, ঢাকা মেডিকেলে কোনো ওয়ার্ডে আমাদের ইয়ে নাই, এসি নাই, ঠিক আছে? প্রি এক্লাম্পসিয়া ওয়ার্ডে আবার ঠিকই এসি আছে। হ্যাঁ, তো পেশেন্টদের একটা ইয়ে রাখার জন্য আর কি। আচ্ছা, তারপর নেক্সট কথা হলো মেইনটেইন এ প্রোগ্রেস চার্ট। প্রোগ্রেস চার্টে আমরা ডেইলি যা যা দেখার সবকিছু দেখি। ডেইলি ব্লাড প্রেশার দেখি, ইউরিন আউটপুট দেখি, ইডিমার কি অবস্থা দেখি, ব্লাডের টেস্ট গুলো আমরা উইকলি একটা মানে রিভিউ করি। হ্যাঁ, অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশন করি, এগুলো করি। এটা নিয়ে তোমাদের খুব একটা ধরবে না। নেক্সট কথা আসো, এবং নেক্সট যে কথা সেটা হলো অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট কি করবা, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো অবস্টেট্রিক ম্যানেজমেন্ট নিয়ে যখনই তুমি শুনতে যাবা, সরি, অবস্টেট্রিক ম্যানেজমেন্ট নিয়ে যখনই তুমি শুনতে যাবা, তোমাকে জানতে হবে যে প্রি এক্লাম্পসিয়ার ফিচারের কি অবস্থা। ফিচার কি সাবসাইড করে গেছে, মানে ফিচার কি কন্ট্রোলে? হ্যাঁ, অথবা তুমি ফিচার কন্ট্রোল করতে পারছো বাট বিপি একটা স্টেডি হাই অবস্থানে আছে। অথবা এমন হইতে পারে যে পেশেন্টের কিছুই তুমি কন্ট্রোল করতে পারো নাই, ব্লাড প্রেশার খুবই সিভিয়ার অবস্থায় আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি সবচেয়ে সহজটা থেকে আসি, যে প্রিএক্লেমটিক ফিচার্সও তুমি কন্ট্রোল করে ফেলছো এবং হাইপারটেনশনটা মাইল্ড, প্রিএক্লেমশিয়ার ফিচার্সও চলে গেছে, সাবসাইডে হয়ে গেছে, ঠিক আছে? তখন তুমি কি করবা? তখন বলা হয় ইউ অ্যালাউ দ্য প্রেগনেন্সি টু কন্টিনিউ আপ টু 37 উইকস, ঠিক আছে? নেক্সট কথা হইলো যে ওনাকে কি আমি হাসপাতালে চিকিৎসা দিব নাকি আমি ওনাকে বাসায় চিকিৎসা দিব, ঠিক আছে? নর্মালি আমরা ডেলিভারি করাই 37 উইকসে। ওনার যদি বাসা কাছে হয় আর উনি 37 উইকস থেকে অনেক দূরে থাকে, সাপোজ ওনার মাত্র 30 সপ্তাহ চলতেছে, আবার বাসাও কাছে, তখন তুমি হোম ট্রিটমেন্ট দিতে পারো, যে মা আপনি বাসায় চলে যান, এই 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 ফিচার দেখলে আপনি চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমি আরেকবার একটু সাম আপ করি, প্রিএক্লেমটিক ফিচার যদি সাবসাইড করে যায়, তখন আমার ট্রিটমেন্ট হইলো যে আই উইল অ্যালাউ দ্য প্রেগনেন্সি টু কন্টিনিউ আপ টু 37 উইকস, ঠিক আছে? 37 উইকস পর্যন্ত মানে আমি ইয়ে করার চেষ্টা করব। আচ্ছা, কন্টিনিউ করার চেষ্টা করব। নেক্সট কথা হলো যে ব্লাড প্রেশার স্টেডিলি হাই। হ্যাঁ, তুমি ব্লাড প্রেশার কন্ট্রোল আনতে পারতেছো না, ঠিক আছে? এটা বাড়তেছে না হয়তো, বাট সাপোজ 170/110 কন্টিনিউয়াসলি হয়ে আছে, এর উপরে যাচ্ছে না, বাট এতটুকু বসে আছে। তখন তুমি কি করবা? তখন তুমি দেখবা যে মার বয়স কত। মার বয়স যদি 37 এর বেশি হয়ে যায়, তুমি ইমিডিয়েটলি প্রেগন্যান্সিটাকে টার্মিনেট করো, ঠিক আছে? বাচ্চা ডেলিভারি করাও, ঠিক আছে? যদি তুমি দেখো 37 এর নিচে, তখন কি করবা? তখন তুমি কেয়ারফুল মনিটরিং করবা এবং অ্যাটলিস্ট এনশিওর করবা বাচ্চাটা যেন 34 উইকস ক্রস করে। কারণ বাংলাদেশে আমরা ধরে নেই যে কোনো বাচ্চা 34 সপ্তাহ পরে জন্ম নিলে বাংলাদেশে আমরা বাঁচাইতে পারি। এটা ইন্টারন্যাশনাল এক এক জায়গায় এক এক রকম। অনেক দেশ 23 সপ্তাহে বাঁচাইতে পারে, অনেক দেশ 28 সপ্তাহে বাঁচাইতে পারে, ঠিক আছে? 34 সপ্তাহে আমরা ধরি একদম সেফ, কোনো নিকিউ টিকিউ কিচ্ছু লাগবে না বাচ্চার, ঠিক আছে? নর্মাল উপজেলা হসপিটালেও তুমি বাঁচাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো ট্রিটমেন্ট। তো কি বললাম আমি, ব্লাড প্রেশার যদি একটা স্টেডি হাই লেভেলে থাকে, তখন আমরা দেখব ইয়ের বয়স কত, প্রেগন্যান্সি কত বছর।
যদি 37 উইকস এর বেশি হয়ে থাকে তখন আমি ইমিডিয়েটলি ডেলিভারি করাবো। যদি 37 এর কম হয়ে থাকে তুমি প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করতে দিবা যেন অ্যাটলিস্ট 34 সপ্তাহ সে ক্রস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট পার্ট যে বিপি সিভিআর, ঠিক আছে, যে তুমি কাকে বাঁচাবা তুমি বুঝতেছো না, এইখানে কোনো রকম কোনো কথা নাই। এখানে একটা কথাই বলতে হয় যে কাপলকে কাউন্সিলিং এবং টার্মিনেশন অফ প্রেগন্যান্সি ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। বাচ্চার বয়স 30 সপ্তাহ 31 সপ্তাহ কিচ্ছু জানো না, কিছু জানার দরকার নেই তোমার, ইউ হ্যাভ টু টার্মিনেট। ওকে, এইটা হলো প্রি এক্লাম্পসিয়া অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। এবং একটা জিনিস খেয়াল করবা, তুমি যখন লং কেসে বলবা, আমি তোমাকে 3টা দেখাইলাম, তুমি 3টা লিখলে হবে না, ঠিক আছে? তোমার পেশেন্টের যে অবস্থা তুমি সেই অনুযায়ী তুমি তাকে মানে অবস্টেট্রিক ম্যানেজমেন্টটা বলবা, টিচারকে বা ইয়েকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পার্টে আসো, যে কমপ্লিকেশন অফ প্রি এক্লাম্পসিয়া। যে কোনো কমপ্লিকেশন আমরা শুরু করি 2টা ভাগে, ঠিক আছে? অবস্টেট্রিকের যে কোনো কমপ্লিকেশন আমরা 2টা ভাগে শুরু করি। কি কি? একটা হলো ম্যাটারনাল কমপ্লিকেশন, আরেকটা হলো ফিটাল কমপ্লিকেশন। এই ম্যাটারনাল কমপ্লিকেশনের আবার 3টা হেডলাইন, ঠিক আছে? যে একটা হলো ডিউরিং প্রেগন্যান্সি, একটা হলো ডিউরিং লেবার, আরেকটা বলি আমরা যে ডিউরিং পিওরপেরিয়াম, মানে ডেলিভারির পরে যে পিরিয়ডটা সেটাকে আমরা বলি পিওরপেরিয়াম, ঠিক আছে? ওকে, তাহলে এই 3টা সময়ে আমার কমপ্লিকেশন হতে পারে। সবার আগে আমি ডিউরিং প্রেগন্যান্সিটা বলি। প্রি-এক্লাম্পসিয়ার কমপ্লিকেশন এটা খুবই পেট কোশ্চেন, এটা প্রায় ধরা হয়, হ্যাঁ। এবং এই কমপ্লিকেশনটা আমাদের ঢাকা মেডিকেলে যেমন কার্ড কোশ্চেনও আছে। যে কমপ্লিকেশনটা তোমার পড়া উচিত একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাথায় কি কমপ্লিকেশন হয়? মাথায় যেটা হয় সেটা হলো যে হাইপার টেনশন। তো মহিলার হাইপার টেনশন, হাইপার টেনশন যদি অনেক বেশি হয়, ব্রেইনের যে ব্লাড ভেসেল গুলো আছে এরা এরা এত প্রেশার নিতে পারে না, তখন এই ব্লাড ভেসেল গুলা দে রাপচার, ঠিক আছে? এবং ইট রেজাল্টস ইন ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ। এটা হলো 1 নম্বর কমপ্লিকেশন। ওকে, আচ্ছা, নেক্সট কমপ্লিকেশন আরেকটু নিচে আসো, নিচে আসলে তুমি চোখকে পেয়ে যাচ্ছ। নেক্সট কমপ্লিকেশন চোখে, যে এরকম মানে এরকম ব্লিডিং চোখের মধ্যেও হইতে পারে। এটা ব্লারিং অফ ভিশন অথবা ব্লাইন্ডনেস, তখন পেশেন্টের কমপ্লেইন হবে, ঠিক আছে? ইন্টারসেরিব্রাল হেমারেজ 2 নম্বর কমপ্লিকেশন, চোখে আসো, ব্লারিং অফ ভিশন অথবা ব্লাইন্ডনেস। তারপরে আরেকটু নিচে আসো, চোখের নিচে। চোখের নিচে তুমি যে অর্গানটা নিয়ে ডিল করবা সেটা হলো লাংস। লাংসে পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে, হ্যাঁ। পালমোনারি ইডিমা হলো একটা কমপ্লিকেশন। এটা কেন ডেভেলপ করে? কারণ লাংস ইজ অ্যাকচুয়ালি ফুল অফ ব্লাড ভেসেলস, এবং প্রি-এক্লাম্পসিয়াতে এই যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো এন্ডোথেলিয়াল ইনজুরি করে, এন্ডোথেলিয়াল ইনজুরি করে ওই ইনজুর্ড এন্ডোথেলিয়াম থেকে প্লাজমা লিক করে। তো লাংসের ভিতরেই আস্তে আস্তে প্লাজমা জমতে থাকে, ঠিক আছে? প্লাজমা জমতে থাকে, তো লাংসে প্লাজমা জমে যাবে, লাংসকে আর মানে ব্রিদিংটা পসিবল হয় না, ঠিক আছে? তাহলে পালমোনারি ইডিমা। ওকে, তো আমরা আবার যদি একটু বলি, উপর থেকে আসলে সবার আগে ব্রেইনে ইন্টারসেরিব্রাল হেমারেজ, চোখে আসলে ব্লারিং অফ ভিশন, লাংসে আসলে পালমোনারি ইডিমা, হ্যাঁ। আচ্ছা, তারপরে লাংসের নিচেই আছে তোমার কিডনি, ঠিক আছে? কিডনি, তো কিডনিতে কি হয়? কিডনিতে আমরা যেটা দেখি সেটা 2টা জিনিস। একটা হলো অলিগুরিয়া, ইউরিন আউটপুট কমে যায়, কারণ হলো তোমাদের বলা হয়েছে যে ধরো গ্লোমেরুলাসের মধ্যে অ্যাফারেন্ট আর্টেরিওলে হঠাৎ করে ভেজোস্প্যাজম হয়, ঠিক আছে? তো জিএফআর ফল করে, অথবা এটা অ্যানিউরিয়াও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কিডনির নিচে গেলে আমরা তোমার সাপোজ ইউট্রাসকে পাচ্ছ। তো ডিউরিং প্রেগন্যান্সি একটা কমপ্লেইন হয়, সেটাকে আমরা বলি যে প্রিটার্ম লেবার। হঠাৎ করে লেবার শুরু হয়ে যায়, ঠিক আছে? প্রিটার্ম লেবার, এটা হলো জেনিটাল অর্গানের মধ্যে হয়, ঠিক আছে? প্রিটার্ম লেবার হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা কমপ্লেইন হয় তোমার এই জেনিটাল অর্গানে, সেটা কি? আমি এগুলো মুছে দিচ্ছি। আরেকটা কমপ্লেইন হয়, সেটা কি? সেটা হলো এই যে ইউট্রাসের মধ্যে প্লাসেন্টা লাগানো, তাই তো? এখন তোমাকে যদি আমি একটা সিরিঞ্জ দিয়ে পানি মারি, তুমি হয়তো হালকা ব্যথা পাবা। আবার তোমার যেই পানি দিয়ে বা যেই ওয়াটার হোজ দিয়ে তোমার আগুন নিভানো হয়, সেগুলো যদি মানুষের গায়ে দেওয়া হয়, মানে মোটামুটি মানুষের অবস্থাই খারাপ হয়ে যায়।
এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা সিরিঞ্জ দিয়ে দেওয়া আর একটা এরকম ওয়াটার হোজ দিয়ে দেওয়া, দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স একটাই, সেটা হলো প্রেসার, কতটুকু প্রেসারে দিচ্ছ। তো একইভাবে তোমার এই যে প্লাসেন্টার যে ব্লাড সাপ্লাই, এই ব্লাড সাপ্লাইয়ের মধ্যে ব্লাড প্রেসার যখন অনেক হাই হয়ে যায়, এর আস্তে আস্তে এই প্রেসারটা প্লাসেন্টাকেই ধাক্কা মারে। এই ধাক্কার কারণে এমন হতে পারে যে প্লাসেন্টা নিজে ছিঁড়ে যাচ্ছে। তো প্রিম্যাচিউর সেপারেশন অফ দি নরমালি সিচুয়েটেড প্লাসেন্টা, এটাকে আমরা বলি অ্যাব্রাপশিও প্লাসেন্টা। ঠিক আছে, এই অ্যাব্রাপশিও প্লাসেন্টা ইজ ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ প্রি-এক্লাম্পসিয়া। ওকে, তাহলে ডিউরিং প্রেগন্যান্সি আমরা 7টা কমপ্লিকেশন পাইলাম। মাথা থেকে শুরু করবা, পায়ে যায় শেষ করবা। ঠিক আছে, পা পর্যন্ত যাওয়া যায় না, জেনিটাল অর্গান পর্যন্ত যাওয়া যায় আর কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো ডিউরিং লেবার। ডিউরিং লেবারে কি হতে পারে? ডিউরিং লেবারে যেটা হতে পারে সেটা হলো এক্লাম্পসিয়া। ও ডিউরিং প্রেগন্যান্সিতে ওটা আমি বলতে ভুলে গেছি যে প্রি এক্লাম্পসিয়ার 1 নম্বর কমপ্লিকেশনই আসলে এক্লাম্পসিয়া। ঠিক আছে, সো ডিউরিং প্রেগন্যান্সিতে এটা পড়বে, বাট এটা চান্স একটু কম। হ্যাঁ, তো খেয়াল রাখো, ডিউরিং প্রেগন্যান্সি প্রি এক্লাম্পসিয়া যে কোনো সময় এক্লাম্পসিয়াতে টার্ন নিতে পারে। তো ডিউরিং লেবার 1 নম্বর কমপ্লিকেশন হলো এক্লাম্পসিয়া। 2 নম্বর কমপ্লিকেশন কি? 2 নম্বর কমপ্লিকেশন বলা হয় যে প্রি এক্লাম্পসিয়াতে ব্লাড ভেসেল, এই যে এত এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছে, হ্যাঁ, তো ব্লাড ভেসেল আগের মতো কন্ট্রাক্ট করতে পারে না। এবং তোমরা জানো ইউট্রাস যখন, সরি প্লাসেন্টা যখন সেপারেটেড হয় ফ্রম দ্য ইউট্রাস, এই যে এত এত ব্লাড ভেসেল এক্সপোজড হয়, এই ব্লাড ভেসেল গুলোর মধ্যে কন্ট্রাকশন হইতে হয়, তাহলে ব্লিডিংটা থামে না। কিন্তু এই ইনজুর্ড ব্লাড ভেসেল গুলো এটা পারে না, তো যার কারণে কন্টিনিউয়াস ব্লিডিং হইতেই থাকে এবং ইট রেজাল্টস ইন পোস্টপার্টাম হেমোরেজ। ঠিক আছে, ডিউরিং লেবার এটাই কমপ্লিকেশন, পোস্টপার্টাম হেমোরেজ। ডিউরিং পিউরপেরিয়াম কি কমপ্লিকেশন? 1 নম্বর কমপ্লিকেশন এক্লাম্পসিয়া। 2 নম্বর কমপ্লিকেশন যদি কারো পোস্টপার্টাম হেমোরেজ হয়, এই ফিমেল থেকে তো ব্লাড লস হয় এবং ফিমেলটা অ্যানিমিক হয়ে যায়। এই অ্যানিমিক ফিমেল অনেক বেশি প্রোন টু ডেভেলপ এনি সর্ট অফ ইনফেকশন। তো পিউরপেরিয়াল পিরিয়ডে কোনো ইনফেকশন ডেভেলপ করলে এটাকে আমরা বলি পিউরপেরিয়াল সেপসিস। ঠিক আছে, তাহলে এটা একটা কমপ্লিকেশন। ওকে, আচ্ছা এই ম্যাটারনাল কমপ্লিকেশন গুলো প্রফে খুব কমনলি ধরে, যেভাবে বললাম সেভাবে শিখো, আশা করি ভুলবা না। আচ্ছা ম্যাটারনাল কমপ্লিকেশন গেল, তারপর আসে ফিটাল কমপ্লিকেশন। ফিটাল কমপ্লিকেশনের 1 নম্বর কমপ্লিকেশন হলো আইইউজিআর, যেটা যেটা তোমাদের অলরেডি ব্যাখ্যা করা হয়েছে কেন হয়। আইইউজিআর আরেকটু খারাপ হলে বাচ্চা মারা যায়, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ। ঠিক আছে, আচ্ছা এই দুটাই হলো কমপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নেক্সটে আসো এক্লেম্পসিয়া। তাহলে এক্লেম্পসিয়া শব্দটার একটা অর্থ আছে। এক্লেম্পসিয়া শব্দটাকে বলা হয় মানে ইট লাইক আ ফ্ল্যাশ অফ লাইটেনিং। ঠিক আছে, কারণ হইলো যে ফ্ল্যাশ অফ লাইটেনিং তোমার বিদ্যুৎ চমকাইলে যেমন হঠাৎ করে বিদ্যুৎ চমকায় যায়, এই এক্লেম্পসিয়াটা এত সাডেনলি হয় যে কোনো কিছু বুঝে ওঠার আগে এক্লেম্পসিয়া হয়ে যায়। সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এক্লেম্পসিয়া? এক্লেম্পসিয়ার ডেফিনিশন হলো pre-eclampsia when it is complicated by, এখানে সিজারের টাইপ বলছে, ওটা খুব একটা দরকার নেই। pre-eclampsia when it is complicated with convulsion or coma, that is defined as eclampsia. তাহলে pre-eclampsia তে যখনই আমার কোমা হবে অথবা কনভালশন হবে, আমি এটাকে এক্লাম্পসিয়া বলবো। তাহলে এক্লাম্পসিয়ার মানে প্রি-এক্লাম্পসিয়ার সাথে এক্লাম্পসিয়ার মেইন ডিফারেন্সটা হলো কনভালশন। এবং কনভালশন তোমরা জানো এটা একটা ব্রেইনের ডিজিজ। হ্যাঁ, তাহলে কনভালশনটা কেন হয়? অবভিয়াসলি ব্রেইনে কিছু হচ্ছে। তো এই যে আমরা বলছি যে প্রি-এক্লাম্পসিয়াতে এত এত লোকাল ভেজোস্প্যাজম হচ্ছে, এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, এই ভেজোস্প্যাজম গুলা কি ব্রেইনের ব্লাড মানে ব্রেইনের ব্লাড ভেসেলগুলোকে হ্যাম্পার করে? তো ব্রেইনে যদি এরকম ভেজোস্প্যাজম হয়, তুমি আমরা লেখা দেখা যাচ্ছে না, একটা মিনিট। তাহলে ব্রেইনে যদি এরকম ভেজোস্প্যাজম হয়, ব্রেইন নিজে ব্লাড পাবে না, ব্রেইন উইল বি অ্যানক্সিক। এবং ব্রেইন ব্লাড না পাইলে নিউরনগুলোর যে ফায়ারিং এটা ঠিক মতো হয় না, হঠাৎ করে ট্রানজিয়েন্ট সিনক্রোনাস নিউরনাল ডিসচার্জ হয় এবং এটাই কনভালশন। ঠিক আছে, তাহলে ব্রেইন ব্লাড না পেলে ইট রেজাল্টস ইন কনভালশন। 2 নম্বর কথা যেটা বলা সেটা হলো তোমাদের বলা হয়েছে যে লাংসের মধ্যে ব্লিডিং হয়, রাইট? কারণ লাংসের এক একটা এন্ডোথেলিয়ামের মধ্যে মানে এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাচ্ছে। এই সেম জিনিস ব্রেনেও হতে পারে, যে ব্রেনের ব্লাড ভেসেল ইনজুর্ড হওয়ার ফলে তোমার ব্রেনের মধ্যে প্লাজমা জমতেছে এবং সেরিব্রাল ইডিমা দেখা দিচ্ছে। 3 নম্বর কথা হলো যেটা বলা হয় সেটা হলো সেরিব্রাল
ডিসরিদমিয়া, ঠিক আছে, ব্রেইনের যে নর্মাল রিদম সেটা কোনো কারণে যদি হ্যাম্পার্ড হয়, ঠিক আছে। তাহলে এই তিনটা প্যাথোফিজিওলজি বলা আছে যে এই তিনটা কারণেই কারো প্রি এক্লেমশিয়া হতে পারে, সরি কারো এক্লেমশিয়া হতে পারে, ঠিক আছে। একটা হলো অ্যানক্সিয়া, একটা হলো সেরেব্রাল এডিমা, আর একটা হলো সেরেব্রাল ডিসরিদমিয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হলো এক্লেমশিয়া নিয়ে খুব বেশি কিছু জিজ্ঞেস করে না। এক্লেমশিয়ার মধ্যে তোমাদের ম্যাগনেসিয়াম সালফেটটা বেশি বেশি লাগবে তোমাদের। নেক্সট হলো এক্লেমশিয়ার ম্যানেজমেন্ট। এক্লেমশিয়ার ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়। তুমি যখনই কাউকে দেখবা যে সে এক্লেমশিয়াতে চলে গেছে, দ্যাট মিন্স তার কনভালশন হচ্ছে। তাহলে জেনারেল ট্রিটমেন্ট যেটা, এই জেনারেল ট্রিটমেন্টটা ফোকাস করবে কনভালশন নিয়ে, ঠিক আছে। জেনারেল ট্রিটমেন্ট ফোকাস করেই কনভালশন নিয়ে। তো আমি যদি আমার সামনে দেখি কারো খিঁচুনি হচ্ছে, আমার ফার্স্ট কাজ কি? এটা গাইনিতে বলা, যাই হোক গাইনির তুলনায় ডেভিডসন আর সুন্দর করে বলা, ঠিক আছে। ডেভিডসনের হেডলাইনের মধ্যে এক নম্বরেই বলছে যে মুভ দ্য পেশেন্ট অ্যাওয়ে ফ্রম এনি ডেঞ্জার, মানে পেশেন্টের আশেপাশে যদি কোনো শার্প অবজেক্ট থাকে, পানি থাকে, ঠিক আছে, পেশেন্ট যদি ড্রাইভিং করতে থাকে, পেশেন্টকে ওই জায়গা থেকে সরাই ফেলো। তো এটা ডেভিডসনের ফার্স্ট কথা আর কি। গাইনিতে এত কিছু বলা নাই, গাইনিতে স্ট্রেট ফরওয়ার্ড বলা যে তোমার মেইনটেইন দ্য এক্ল্যাম্পটিক পজিশন। এক্ল্যাম্পটিক পজিশন জিনিসটা কি? সেটা হলো তুমি চেষ্টা করবা পেশেন্ট যত কম এরিয়া জুড়ে থাকে, কারণ পেশেন্ট যত কম এরিয়া জুড়ে থাকবে তার হাত পা যায় কোনো আশেপাশের স্ট্রাকচারের সাথে বাড়ি খাবে, সেটা চান্স কম। তাহলে তুমি কিভাবে একটা পেশেন্টের সারফেস এরিয়া কমাবা? তুমি পেশেন্টকে ফ্লেক্স পজিশনে নিয়ে আসবা, ঠিক আছে, ফ্লেক্স পজিশন। আচ্ছা, এক নম্বর কথা হলো এক্ল্যাম্পটিক পজিশনে আনা। এক্ল্যাম্পটিক পজিশনটা কি? পেশেন্ট একটা ফ্লেক্স পজিশনে রাখে। দুই নম্বর কথা হলো যখন কারো এক্ল্যাম্পসিয়া হয় তখন তার ওরোফ্যারিঞ্জিয়াল সিক্রেশন গুলা মুখ দিয়ে বের হইতে থাকে, এবং একটা বিরাট রিস্ক হইলো এই সিক্রেশন গুলা হঠাৎ করে যদি লাংসে চলে যায় তখন খারাপ, ইউ উইল ডিল উইথ অ্যাসপিরেশন নিউমোনিয়া। তো আমরা চেষ্টা করি যে এই সিক্রেশন গুলো যেন এক সাইডে মানে মুখ দিয়েই পড়ে যায়। তো যার কারণে পেশেন্টকে ফ্লেক্সড রাখার সাথে সাথে পেশেন্টকে ল্যাটারাল পজিশনেও রেখে নিতে হয়, ঠিক আছে, ল্যাটারাল পজিশনে, যাতে করে তার সিক্রেশন গুলো অন্য কোথাও না হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক নম্বরই হলো মানে জেনারেল ম্যানেজমেন্টের এক নম্বর পয়েন্টই হলো মেইনটেইন দ্য প্রি এক্লেম্পটিক পজিশন। দুই নম্বর পয়েন্টটা হলো পেশেন্টকে রিসাসিটেট করা, পেশেন্টের এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো ঠিকমতো জায়গা মতো আছে কিনা এটা তোমার মেইনটেইন করা, ঠিক আছে। এগুলো নিয়ে অনেকগুলো কথা লিখছে এই রিসাসিটেশন নিয়ে। তারপরে পয়েন্টটা হলো তোমার পেশেন্টের যে পেশেন্টের ইন্ডিভিজুয়াল অর্গানের কেয়ার, ঠিক আছে। এবং এই একটা কোমাটোস পেশেন্ট বলো, একটা অজ্ঞান পেশেন্ট বলো, বা স্ট্রোকের একটা পেশেন্ট বলো, এসব পেশেন্টের যে কেয়ার এগুলো একদম উপর থেকে শুরু হয়, ঠিক আছে। সবার আগে আমরা চোখের কেয়ার করতে হয়, চোখের কেয়ার, তারপরে ওরাল ক্যাভিটির কেয়ার, তারপরে তোমার নেজোগ্যাস্ট্রিক ফিডিং এর কথা বলতে হয়, তারপরে বাওয়েলের কেয়ার, ব্লাডারের কেয়ার, প্রেসার সোরের কেয়ার, ঠিক আছে। এই প্রত্যেকটা কেয়ার মানে এক্লেমসের জন্য করতে হয়, কারণ পেশেন্ট কিন্তু মানে কোমা নিয়ে অথবা অজ্ঞান অবস্থায় তোমার কাছে থাকতে পারে, ঠিক আছে। এক্লেমসের পেশেন্ট ইউজুয়ালি দেওয়া হয় না, অলমোস্ট কখনোই দেওয়া হয় না, কারণ পেশেন্ট অজ্ঞান থাকে অথবা এত খারাপ পেশেন্ট তোমাদের আসলে দিবে না, আমাদেরও দেয় না। আচ্ছা, তাহলে এই সব কিছু হলো জেনারেল ট্রিটমেন্ট। তারপর হলো কন্ট্রোল অফ কনভালশন, এটা হলো হাইলাইট, এবং এটা যেটা দিয়ে করা হয় সেটাকে আমরা বলি ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের কাজ হইলো যে সে ব্রেইনে মেমব্রেন স্টেবিলাইজ করে, ঠিক আছে, মানে এক একটা নিউরনের যে মেমব্রেন সেটাকে স্টেবল করে ফেলে, যার কারণে হঠাৎ হঠাৎ নিউরন এরকম ডিসচার্জ দিবে সেটা নিউরন আর পারে না। তো স্পন্টেনিয়াস সিনক্রোনাস নিউরনাল ডিসচার্জ যদি না হয় তাহলে তো পেশেন্টের কনভালশন হবে না। তো কন্ট্রোল অফ কনভালশন আমরা করি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি না পারো মানে গাইনিতে একদম ডাইরেক্ট ফেল করায়। আমাদের টিচাররা বলতো, মানে ঢাকা মেডিকেলে বলে, এখনো বলে, যে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ যদি না পারো গাইনিয়ান অপসে ফাইনাল প্রফ দিতে যাও না, ঠিক আছে, কারণ তুমি নির্ঘাত ফেল করবা, মানে জিনিসটা এতই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো কন্ট্রোল অফ ম্যাক্সালফ নিয়ে পরের স্লাইডে আমি কথা বলতেছি, ডোজ টোজ সবকিছু, এটা নিয়ে আমি ওখানে দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট হলো কন্ট্রোল অফ হাইপারটেনশন। তো প্রি এক্লেমস সাথে আমরা যে হাইপারটেনশন কন্ট্রোল করি, এটা অবভিয়াসলি পেশেন্টের হাইপারটেনশন অনেক খারাপ থাকে, তো আমরা খুব মানে সব আইভি ড্রাগ দিয়ে আমরা কন্ট্রোল করি, ঠিক আছে। তো আইভি ড্রাগের মধ্যে সবার আগে চয়েস আবার ল্যাবেটালল, দুই নাম্বার চয়েস হাইড্রালাজিন, ঠিক আছে। এই দুইটা দিয়ে আমরা মেইনলি হাইপারটেনশন কন্ট্রোল করি।
নেক্সট হলো ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, যে অর্গানের কমপ্লিকেশন সেই হিসাবে, এটা নিয়ে খুব একটা ধরবে না বা এটা নিয়ে ইয়েতে জিজ্ঞেস করে না খুব একটা। তো এখানে যদি রেসপিরেটরি কমপ্লিকেশন হয়, হার্ট ফেলিয়ার হয়, হ্যাঁ, তারপরে অনেকে ডিআইসি ডেভেলপ করে, কিডনি ফেলিয়ার হয়, এইগুলো হলো কমপ্লিকেশন। এটা নিয়ে খুব একটা জিজ্ঞেস করে না, বা জাস্ট হেডলাইনটা খেয়াল রাখো। তোমাকে যখন রিটেনে লিখতে দিবে তুমি হেডলাইনটা লিখতেছো, এটাই মেইন আর কি। নেক্সট আমার অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। এক্ল্যাম্পসিয়া আর অবস্টেট্রিক ম্যানেজমেন্টের একটাই কথা, যে টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি। মার এত খারাপ অবস্থা, তুমি এই প্রেগনেন্সিকে কোনোভাবে কন্টিনিউ করাইতে পারবা না, ঠিক আছে? টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ঠিক আছে? টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এই টার্মিনেশনটা ইউজুয়ালি করানো হয়, মানে কতক্ষণের মধ্যে করাইতে হবে এটা জিজ্ঞেস করে। এটা আমরা করি 6 থেকে 8 ঘন্টার মধ্যে। মানে একটা মেয়ের খিচুনি হয়েছে প্রেগনেন্সিতে, তো তার 6 থেকে 8 ঘন্টার মধ্যে ইউ মাস্ট টার্মিনেট দ্য প্রেগনেন্সি। ওকে, আচ্ছা। অবস্টেট্রিক ম্যানেজমেন্টে এটাই বেশি জিজ্ঞেস করে, আর এটা যেহেতু তোমরা পাবা না, এটা তোমাদের খুব একটা জিজ্ঞেস করবে না, বা এটা এরকম ভাবে লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এটার অবস্টেট্রিক ম্যানেজমেন্ট একটাই, টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি, ওকে, ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। নেক্সট আসো ম্যাক্সাল। এটা খুবই ধরে, ঠিক আছে? এটা খুবই ধরে, খুবই ধরে, খুবই ধরে। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট আমরা যখন কাউকে দিই, কিভাবে দিই, এবং এটার ডোজটা খুবই কনফিউজিং, ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম সাপোজ কারো খিচুড়ি হয়েছে, তুমি কিভাবে দিবা? তুমি প্রথমে হঠাৎ করে তাকে একটা বিরাট ডোজ দিয়ে দিতে হয়, ঠিক আছে? হঠাৎ করে আমরা যে বিরাট ডোজ বা বোলাস ডোজ দেই, সেটার আরেক নাম হলো লোডিং ডোজ। হ্যাঁ, এটা আরেক নাম হলো লোডিং ডোজ, আমি এলডি লিখলাম, লোডিং ডোজ। এটা দিয়ে দেওয়ার পরে পেশেন্টকে একটা স্টেডি ডোজ 4 ঘন্টা পর পর দিয়ে রাখতে হয়, ঠিক আছে? 4 ঘন্টা পর পর তুমি একটা সিগনিফিকেন্ট ডোজ দিতে থাকবা, দিতে থাকবা, দিতে থাকবা, হ্যাঁ, 24 ঘন্টা কন্টিনিউ করতে হয়, একটা মেইনটেনেন্স ডোজ। তাহলে ডোজ হলো দুইটা, একটা হলো লোডিং ডোজ আর একটা হলো মেইনটেনেন্স ডোজ, ঠিক আছে? একটা লোডিং ডোজ আর একটা হলো মেইনটেনেন্স ডোজ। ওকে, আচ্ছা। তাহলে মেইনটেনেন্স ডোজটা আমি আগে বলি, যেহেতু এটা একটু রিলেটিভলি ইজি। ম্যাগনেসিয়াম সালফেট আমরা 2.5 গ্রাম করে নিব, ঠিক আছে? 2.5 গ্রাম করে, ওকে, আচ্ছা। 2.5 গ্রাম করে নিয়ে, এই 2.5 গ্রাম তোমার একটা অ্যাম্পুল, মানে ওয়ার্ডে যখন যাবে দেখবে 1 অ্যাম্পুল করে থাকে আর কি, এই 1 অ্যাম্পুলের মধ্যে 2.5 গ্রামই থাকে। তো ম্যাগনেসিয়াম সালফেট আমরা 2.5 গ্রাম নিব। 2.5 গ্রাম ইন অল্টারনেট বাটক, ঠিক আছে? আচ্ছা, এটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে মেইনটেনেন্স ডোজটা হলো 2.5 গ্রাম ম্যাক্সালফ, 2.5 গ্রাম, এটা কিন্তু মিলিগ্রাম না, ঠিক আছে? এটা একটু খেয়াল করো। 2.5 গ্রাম ইন অল্টারনেট বাটক, ইন অল্টারনেট বাটক 4 আওয়ার্স অ্যাপার্ট। এইটা হলো টিচাররা শুনতে চায়, এইভাবেই বলতে হয়, হ্যাঁ? আচ্ছা, তার মানে কি? মানে হলো তুমি যখন মেনটেন করতেছো, তুমি লেফট বাটকে সাপোজ 2.5 গ্রাম দিলা, তার 4 ঘন্টা পরে তুমি রাইট বাটকে দিবা, তার 4 ঘন্টা পরে আবার লেফটে দিবা, তার 4 ঘন্টা পরে আবার রাইটে দিবা, ঠিক আছে? এইভাবে মেইনটেনেন্স ডোজটা মেইনটেইন হয়, ঠিক আছে? 2.5 গ্রাম ইন অল্টারনেট বাটক 4 আওয়ার্স অ্যাপার্ট, ঠিক আছে? আর যেহেতু বাটকে দিচ্ছ, অবভিয়াসলি এটা ইন্ট্রামাসকুলার, ওকে, আচ্ছা। এখন আসলে লোডিং ডোজ। লোডিংটা ইম্পর্টেন্ট, এবং লোডিংটা খুব টাফ। মেইনটেনেন্স ডোজ তুমি 2.5 গ্রাম করে দিচ্ছিলা, এবং এটা মেনটেন করতে হয় 24 ঘন্টা, মানে একবার খিচুনি হওয়ার পর থেকে 24 ঘন্টা এটা মেনটেন করতে হয়। আসলে লোডিং ডোজ, লোডিং ডোজ আমরা দেই হলো 10 গ্রাম, ঠিক আছে? 10 গ্রাম। তো এটা অনেকবার পড়বা, অনেকবার ভুলবা, বারবারই ভুলবা বলতে গেলে। তো এই 10 গ্রামের মধ্যে খেয়াল রাখবা যেটা, সেটা হলো 10 গ্রামের মধ্যে 4 গ্রাম আমরা আইভি দিই, 6 গ্রাম আমরা আইএম দিই, ঠিক আছে? কিচ্ছু মনে রাখতে না পারলে এতটুকু মনে রাখো, ঠিক আছে? 6 গ্রাম আমরা আইভি দিই, আর সরি 4 গ্রাম আমরা আইভি দিই, আর 6 গ্রাম আমরা আইএম দিই, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই 4 গ্রাম যে আইভি তুমি দিতেছো, ঠিক আছে? এই 4 গ্রাম যে তুমি আইভি দিতেছো, এটার সাথে ডিস্টিল ওয়াটার মিক্স করা হয়, ওকে? 4 গ্রাম যে তুমি আইভি দিতেছো, এটার সাথে আমরা ডিস্টিল ওয়াটার মিক্স করি। ডিস্টিল ওয়াটার মিক্স করে 20 ml একটা সলিউশন বানানো হয়, ঠিক আছে? 20 ml ম্যাক্সালফ সলিউশন, ওকে, আচ্ছা। এটা যখন গাইডে পড়তে যাবা দেখবা যে এটাকে অনেক কনফিউজ করছে, ঠিক আছে? মিলিগ্রামের সাথে পার্সেন্টেজের একটা হিসাব নিয়ে আসছে, সেটা তোমরা ভুলে যাও, ঠিক আছে?
তোমরা এইভাবে বলবা যে ম্যাডাম 4 গ্রাম আইবি সরি 4 গ্রাম 4 গ্রাম অফ ম্যাগনেসিয়াম সালফেট will be mixed with 12 ml of distilled water, ঠিক আছে, will be mixed with 12 ml of distilled water to create a 20 ml solution, ঠিক আছে। এই 4 গ্রাম ম্যাক্স সালফে মানে 8 ml পানির সাথে মিক্স করে নিতে হয় আর কি। তো তখন এই 8 আর এই 12 মিলে 20 ml হয়, কিন্তু এই এত কিছু বলতে গেলে অনেক গ্যাঞ্জাম হয়ে যায়। তো তুমি এইভাবে বলো যে ম্যাডাম 4 গ্রাম magnesium sulfate will be mixed with 12 ml of distilled water to create a 20 ml solution, ঠিক আছে। এই কথাটা এক্সাক্ট বলো। এই 20 ml যে সলিউশন বানায় ফেললো, এটাকে তুমি আইবি স্লোলি দিবা ওভার 10 to 15 মিনিটস, ঠিক আছে। আমি আসলে 10 to 15 পড়ি না, আমি ধরো ওভার 10 মিনিটসই পড়ি, ঠিক আছে, সো ওভার 10 মিনিটস। হ্যাঁ, তাহলে আবার একটু বলি, 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটকে তুমি 12 ml ডিস্টিল ওয়াটারের সাথে মিক্স করবা। মিক্স করে তুমি 20 ml এর ম্যাগনেসিয়াম সালফেটের একটা সলিউশন বানাবো। এই 20 ml এর সলিউশনটাকে তুমি আইবি স্লোলি দিবা ওভার 10 মিনিটস, ঠিক আছে। এটা হলো 4 গ্রাম আইবির হিসাব। নেক্সট টাইম বলছি টোটাল 10 গ্রাম দিতে হবে, তো 4 গ্রাম যদি আইবি হয় 6 গ্রাম হলো আইএম। 6 গ্রাম আইএম কে আমরা 3 গ্রাম লেফট বাটক 3 গ্রাম রাইট বাটক এভাবে সাথে সাথে দিয়ে দিই, ঠিক আছে, সাথে সাথে দিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে নিয়ম কি? নিয়ম হলো তুমি আইবিটা সবার আগে দিবা, দেওয়ার পরে ইমিডিয়েটলি 2 বাটকে 3 গ্রাম 3 গ্রাম করে দিয়ে দিবা, ঠিক আছে। তো এটা অনেক কনফিউজিং, এটা আমাদেরও অনেকবার পড়তে হয়। তো এই সব কিছু যদি কিচ্ছু মনে রাখতে না পারো, জাস্ট এতটুকু মনে রাখবা যে লোডিং ডোজ হলো টোটাল 10 গ্রাম, এর মধ্যে 4 গ্রাম আইবি 6 গ্রাম আইএম, শেষ। মেইনটেনেন্স ডোজ হলো 2.5 গ্রাম ইন অল্টারনেট বাটক 4 আওয়ার্স অ্যাপার্ট, এভাবে 24 ঘন্টা দিতে হবে, ঠিক আছে। এতটুকু অ্যাটলিস্ট মনে রেখো, ঝামেলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবং এই ম্যাগনেসিয়াম সালফেট এর কাজ হলো এটা নিউরো প্রোটেক্টিভ বা নিউরো মেমব্রেন স্টেবিলাইজিং, যে ব্রেইনকে স্টেবল করে এবং ব্রেইনের অ্যাক্টিভিটি সে কমায় দেয়। তো ব্রেইনের অ্যাক্টিভিটি কমায় দিতেছে, এরকম একটা জিনিস দেওয়ার আগে তোমাকে 3টা প্রিকুইজিটস আছে, তোমাকে মেনটেন করতে হবে। এটা ফাইনাল প্রফে জিজ্ঞেস করে, ঠিক আছে। 1 নম্বরে রেসপিরেটরি রেট 12 পার মিনিটের বেশি হইতে হবে, কারণ নাইলে ম্যাক্স অফ দিলা রেসপিরেটরি ডিপ্রেশনে এত খারাপ হইলো যে পেশেন্টের পুরা মারা যেতে পারে, ঠিক আছে। ম্যাক্স অফ যে খুব ভালো ওষুধ তাও না, বাট সিজার কন্ট্রোল করার জন্য দিস ইজ দ্য বেস্ট। 1 নম্বরে রেসপিরেটরি রেট শুড বি মোর দেন 12 পার মিনিট। 2 নম্বরে আমরা ইউরিন আউটপুটটা দেখি, ইউরিন আউটপুট শুড বি মোর দেন 30 ml পার আওয়ার। হ্যাঁ, 30 ml পার আওয়ার। আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা হলো যে পেশেন্টের ডিপ টেন্ডন রিফ্লেক্স থাকতে হয়, সেটা হলো বেসিক্যালি আমরা অ্যাঙ্কেল জার্কটা দেখি, ঠিক আছে, যে অ্যাঙ্কেল জার্ক প্রেজেন্ট আছে কিনা, ঠিক আছে। এই 3টা ক্রাইটেরিয়া যদি পাও তাহলে তারপরে তুমি ম্যাক্সাল দিতে পারবা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো বাংলাদেশে ম্যাক্সিমাম হাসপাতালে যেটা করা হয় সেটা হলো ম্যাক্সাল অ্যাম্পুলে থাকে, এই অ্যাম্পুলের সাথে ডিস্টিল ওয়াটার মিলায় তোমার এরকম সলিউশন বানায়, যেটা তোমাদের দেখাইলাম আর কি। তো কয়েকটা মেডিকেলে এরকম আছে যে ওরা এরকম ডিস্টিল ওয়াটার মিশানো কিছু লাগে না, ডিস্টিল ওয়াটার মিশানো এরকম সলিউশন পাওয়া যায়, যেটাকে বলে ন্যালাপসিন, ঠিক আছে। এটা ঢাকা মেডিকেলে যেমন ন্যালাপসিন ইউজ করে, তোমার মেডিকেলে যদি ন্যালাপসিন ইউজ করে তোমাদের টিচাররাই বলে দিবে, তখন মানে ন্যালাপসিন নামটা শুনছো কিনা এতটুকু পর্যন্ত জিজ্ঞেস করে। এটা ডোজ আলাদা করে দেওয়া আছে, বাট কোনো দরকার নেই, অলওয়েজ ম্যাক্স সালফেট ডোজটাই সবচেয়ে বেশি ধরা হয়। ওকে, নেক্সটে যাই, নেক্সট স্লাইড এবং আমাদের লাস্ট স্লাইড, কমপ্লিকেশন। তো এক্ল্যাম্পসিয়া কমপ্লিকেশন আর তোমার প্রি এক্ল্যাম্পসিয়া কমপ্লিকেশন হুবহু এ টু জেড সেম, ঠিক আছে, কিন্তু এক্ল্যাম্পসিয়াতে কিছু জাস্ট কমপ্লিকেশন আলাদা করে আসে। সেটা কি? সেটা হলো পেশেন্টের তো খিঁচুনি হয়, তো খিঁচুনির কারণে পেশেন্টই এত খিঁচুনির মধ্যে পেশেন্টের টাং বাইট হয়, এবং কেউ যদি বিছানার মধ্যে খিঁচুনি হয় বিছানা থেকে পড়ে যায়, ঠিক আছে। এই পড়ে যাওয়ার কারণে অনেক কমপ্লিকেশন দেখা যায়, ঠিক আছে। তো এই দুটা এক্সট্রা কমপ্লিকেশন, এর বাদে বাকি যা কমপ্লিকেশন তোমার ইয়েতে ছিল, প্রি-এক্লাম্পসিয়াতে ছিল, এখানেও সেম, ঠিক আছে। ওই সব কিছুই বলে দিবা, আর কোনো কিছু না। ফিটাল কমপ্লিকেশনও জাস্ট এই দুইটা, আইইউএফডি আইইউজিআর, হ্যাঁ, এগুলাই মেইন, এগুলাই বলতে হয়, এর বাইরে কোনো কিছু নেই। ওকে, আচ্ছা, এখান থেকে আর কোনো কিছু আমার বলার নাই, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া, আগের ক্লাসের একটা কোশ্চেন ছিল, করা যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। ভাইয়া, প্যারা -1 মানে
কি বোঝাইতেছে? মানে এটার হিসাব কিভাবে বের করবো? প্যারা নিয়ে। আর তুমি কি ক্লাসটা পাইছিলে? আমি প্রথমে যে একটা ক্লাস নিছিলাম প্যারা নিয়ে। হ্যাঁ ভাই, আমি আজকে করছি, কিন্তু মানে কোশ্চেনটা ওই যে গাইডের মধ্যে, মানে ওই যে কিছু প্রবলেম বেস কোশ্চেন থাকে, তো সেটার মধ্যে হচ্ছে গিয়ে একটা কোশ্চেনের মধ্যে হচ্ছে গিয়ে একটা 25 ইয়ার্স ওল্ড লেডি, তার প্যারা -1 দেয়া। এখন ওখান থেকে হচ্ছে কি ওই ওভারিয়ান সিস্ট নাকি মানে বিনাইন নাকি ম্যালিগনেন্সি এগুলো ডায়াগনোসিস করতে দিছে, কিন্তু এখানে প্যারা -1, আর তো কোনো কিছু লেখা নাই। এখন এটা হিসাবটা কিভাবে বের করবো তাহলে? প্যারা তো মানে ধরো একটা মিনিট, প্যারা তো ধরো শুধু -1 তো কখনো হবে না, মানে কত -1 এরকম থাকতে পারে। না ভাইয়া, কিছুই নাই, জাস্ট হচ্ছে প্যারা -1 লেখা, তারপর হচ্ছে অ্যাটেন্ড করছে হসপিটাল, তারপর এক্সামিনেশন তুমি করছে, তাহলে এগুলো লেখা। আচ্ছা, এটা এরকম আসলে প্যারা, প্যারা কোনোদিন মাইনাস হয় না। মানে একটা সংখ্যা দিয়ে তারপরে মাইনাস বলতে পারে, বাট শুধু মাইনাস কখনো হয় না। তুমি একটু কষ্ট করে আপু ওই পুরো কোয়েশ্চেনটার ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে দাও, আমি দেখে আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আর আর ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। ওই কোশ্চেনটা ছিল হচ্ছে কি একটা 16 বছরের আনম্যারিড গার্ল, যার হচ্ছে গিয়ে লোয়ার অ্যাবডোমেনে সোয়েলিং ছিল আর পেইন ছিল, তো হচ্ছে গিয়ে আর এক্সামিনেশনের মধ্যে টেন্ডারনেস পাইছে। টুইস্টেড এখন ওভারিয়ান প্রবাবল, টিউমার। হ্যাঁ প্রবাবল ডায়াগনোসিস। ভাই এখানে হচ্ছে গিয়ে ডায়াগনোসিস এর মধ্যে বিনাইন ওভারিয়ান টিউমার দিছে, ফাইব্রয়েড দিছে আর চকলেট সিস্ট দিছে। এখানে স্যার ভাইয়া মানে ম্যালিগনেন্সি কেন আসলো না? টেন্ডারনেস তো ছিল। ম্যালিগনেন্সি আসলে মানে তুমি যখন গাইনি অপস পড়বা, যেমন আমাদের ক্ষেত্রে বলি, আমাদের কার্ড কোশ্চেনে একটা স্পেসিফিক সিনারিওর একটাই ডায়াগনোসিস। যেমন আমাদের কিছু কার্ড কোশ্চেন আছে যে একটা মেয়ে তোমাকে বলতেছে পোস্ট কয়টাল ব্লিডিং, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, সিএস সার্ভিক্স। আর সত্যি কথা বলতে পোস্ট কয়টাল ব্লিডিং আরো কারণে হইতে পারে, সার্ভিক্সে পলিপ থাকলে হইতে পারে, ওই ওভারিয়ান টিউমার যেটা পাউচ অফ ডগলাসে ডিপোজিট হয়েছে সেখানেও হইতে পারে। তো এটা অনেকটা মানে কার্ডের নির্দিষ্ট, গাইনির রিটেন যখন পড়বা তখনও দেখবা যে প্রতিটার একটা সিনারিওই, ঠিক আছে? যেমন একটা জিনিস জায়গায় যদি বলে তোমার প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, কোয়েশ্চেনের বাকি কি লিখছে তোমার পড়ারও দরকার নাই, গাইনিতে ওটা ডায়াগনোসিস একটাই, সেটা হলো ফাইব্রয়েড। এখন আসি তোমার কোয়েশ্চেনে যে এটা ম্যালিগনেন্সি না কেন। এক নাম্বার কাজ হলো বয়স, ঠিক আছে? 16 বছরের মেয়ে নিয়ে তুমি কোনোদিন ম্যালিগনেন্সি চিন্তা করবে না। ফাইব্রয়েড হইতে পারে, ফাইব্রয়েড 16তে একটু আনকমন, ফাইব্রয়েডকে পরে রাখা উচিত। এন্ডোমেট্রিওসিসটা বলতে পারো, চকলেট সিস্টটা বলতে পারো আর কি, ঠিক আছে? তো এবং মানে এটা অনেকটা, এটা একটা ইয়ে হয়ে যায়, যেমন মেডিসিন দেখবা ইভ্যালুয়েট করো বলে, তুমি বড় বড় যত ডায়াগনোসিস নিয়ে তুমি কাজ করতে পারো, বাট গাইনিতে একটা সিনারিও মানে এইভাবেই চাই আসলে, বুঝছো? এই ভাইয়া আর আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, সমস্যা নেই। ভাইয়া ওই মানে লাস্ট ক্লাসে তো আপনি বলছিলেন যে যদি মানে মানে বয়স কম থাকে আর ফ্যামিলি কমপ্লিট থাকে, তাহলে ওখানে ওফোরেক্টমি করতে। ওইটা কি শুধু ওফোরেক্টমি করবো নাকি ওই মানে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইলেটারাল যে ওইটা ও, করবো, কারণ না তার না তো না, ফ্যামিলি কমপ্লিট। আচ্ছা এখানেও কথা আছে। কথা হলো আপু, তোমার সাপোজ একটা মেয়ের, তুমি যদি বয়স চিন্তা করো, বয়স সাপোজ 35, হ্যাঁ? 35-এ যদি একটা মেয়ে যদি 25 বছরে বিয়ে করে, 35-এ তার বাচ্চার বয়স মানে 7-8 বছর হয়ে যায়, 2-3টা নিলেও, হ্যাঁ? তো তখন তো আসলে তুমি প্রশ্ন করতেই পারো যে ভাই আমি তাহলে আমার এখানে ইউট্রাস রাখার কি দরকার? তার কারণ হ্যাঁ। হলো নর্মালি 45-এ হলো তোমার মেনোপজ হয়, ঠিক হুম। আছে? তুমি যেই মোমেন্টে সাপোজ তুমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বাইলেটারাল সালপিঙ্গোফেক্টমি করে দিলা, দুইটা ওভারি ফালায় দিচ্ছ, তখন হুম। ওভারে যদি না আসে, তুমি ইয়োর ইনডিউসিং মেনোপজ, ঠিক আছে? এটার একটা টার্ম আছে, এটাকে বলা হয় সার্জিক্যাল মেনোপজ। কোনো কারণে তার ওভারি ফালাই দিছো, দুইটা ফালাই দিছো, তার মেনোপজ হয়ে গেছে। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া 45-এ মেনোপজ হইলো, একটু হট ফ্ল্যাশ হয়, এই হয় সেই হয়, সমস্যা কি? মেনোপজ আসলে খারাপ একটা জিনিস, হ্যাঁ? এবং আমাদের মাদের তুমি চিন্তা করে দেখো, 50 বছরে মেনোপজ হইলেও তুমি দেখবা যে মানে হাঁটু ভাঙ্গা, এই ভাঙ্গা, মানে কোমরে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, কত খারাপ হইতে থাকে না? তো 50-এ তোমার মেনোপজ হইছে, হরমোন নাই, এতেই উইদিন 60 একদম হাড্ডি টাড্ডিতে ব্যথা দিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এই মহিলার তুমি যদি 35-এ টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বাইলেটারাল সালপিঙ্গোফেক্টমি করে দাও, এই মহিলার তো মেনোপজ শুরু হয়ে যাবে, এবং 45-এ এই মহিলার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? প্রতিটা মানে হাড্ডিতে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, হ্যাঁ? এস্ট্রোজেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করবে, করলো, এটা ইটসেলফ ইজ ডেঞ্জারাস। এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কারণে ম্যালিগনেন্সি হয়, হ্যাঁ? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ওকে? যার কারণে শুধু ওফোরেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট, বুঝা গেছে? ওকে ভাইয়া। আচ্ছা এটাই, হ্যাঁ।
আচ্ছা, আর বাকিটা আমাকে ওই যে গ্রুপে দিয়ে দাও, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ওকে, থ্যাংক ইউ তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।